হ্যাঁ, আমরা এবার ঠিকমতো এসে পড়তে পারলাম। বন্ধুরা, একটু কারিগরি সমস্যার কারণে আমাদের ত্রুটি হলো। এজন্য আমরা দুঃখিত। তো যাই হোক, আমাদের স্টুডিওতে অবশেষে হাজির হতে পেরেছেন আমাদের বাংলাদেশের তরুণ কবি। মানে অনেকে মানে বলে আরকি, মজা করে বলুক বা ঈর্ষা করেই বলুক যে বাংলাদেশের গুন্ডা কবি। তো আজকে আমি ওনার পরিচয় আমি নিজের মুখে দিতে চাই না। আমি কবির মুখেই শুনবো যে উনি আসলে গুন্ডা কবি কিনা। তো স্বাগতম শোয়েব ভাই, শোয়েব মাহমুদ। হ্যাঁ, জুবাইন্দা আপনাকে ধন্যবাদ। আহ এই গুন্ডা কবি শব্দটা খুব ভালো লাগলো আর কি। তো আসলে গুন্ডা কবি কিনা আমি বলতে পারবো না, মানে গুন্ডা কিনা এটা বলতে পারবো না, তবে আহ মাথা নিচু করে কথা বলি না, তো এটা হইতে পারে। জুবাইন্দা। আচ্ছা। যাই হোক, আমরা যেটা বলছি, আমি আমি স্টুডিওতেই আছি। তো আপনার পরিচয়টা আপনি আগে দিন। আহ আমার তো ওই যে বললাম না যে আমার পরিচয় দেওয়ার তো আসলে কিছু নাই, না, সময় না, বলবে আর পরিচয় কি। আছে। আপনি পরিচয়টা, না না, বাংলাদেশের পরিচয় কবিতা চর্চা। হ্যাঁ। পরিচয়টা পরিচয়টা সময় দেখ। হ্যাঁ, পরিচয়টা সময় দেখ। আহ আমরা আমাদের মতো করে কথা বলি, আমরা আমাদের মতো করে কাজ করতে থাকি। হুম। পরবর্তী একটা সময় পরিচয় দিয়ে দিবে যে আসলে আপনি কে আমি কে, এটা সময় দিয়ে দিবে। যেহেতু আমরা আচ্ছা, সময়ের দিকে তাকায় থাকি, সময় দিয়ে দেবে। আচ্ছা। তো যাই হোক, ধন্যবাদ। তো শোয়েব ভাই, আমরা একটু মানে শুধু বাংলাদেশের জন্যই তো আমরা উম আলোচনাগুলো করছি না। আমাদের আলোচনাগুলো বহির্বিশ্ব দেখছে, ভারতের কবিরা দেখছেন, ভারতের পাঠকরা দেখছেন। তো আমাদের পাঠকরা তো মূলত সারা বাংলা মানে পৃথিবী, তাই না? যারা বাংলা ভাষাভাষী। তো আমরা বাংলাদেশ ভূখণ্ডের মধ্যেই আমরা সীমিত থাকতে চাচ্ছি না বা চাইও না। তো সেই হিসেবে আমি একটু সংক্ষেপে আপনার জন্ম, বেড়ে ওঠা এবং আ মানে আপনার যখন জন্ম এবং বেড়ে ওঠা এবং পেশা এই পর্যন্ত আমরা দিয়ে শুরু করি। তারপরে আমরা কবিতায় ফিরি। মানে introduction টাই। ইন্ট্রোডাকশনটা হচ্ছে যে আমার জন্মটা হচ্ছে 1984, মানে 1984, 23শে নভেম্বর। আহ ঢাকার খুব কাছেই, আপনার গাজীপুর কাপাসিয়া। তো গাজীপুর কাপাসিয়ায় আমার জন্ম। আর আমার জন্মের কিছুদিন পর থেকে আমার বেড়ে ওঠাটা সম্পূর্ণ ঢাকার মোহাম্মদপুর নূরজাহান রোড। আহ 1984 টু আজকে 2020, 2020। এই তো এখন পর্যন্ত স্থায়িত্ব, মানে যে স্থায়িত্ব কালটা, সেটা 84 থেকে 2020 এখন পর্যন্ত রয়ে গেছে। আহ কবিতা লিখতেছি। আমার প্রথম কবিতার বই বের হলো 2015। 2019 পর্যন্ত টানা 5টা কবিতার বই। 2019-এর লাস্টের দিকে জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকীতে একটা ওনাকে নিয়ে একটা কবিতা ছিল, সেই একটা কবিতাকে একটা ছোট পুস্তিকা আকারে করা হয়। তাহলে আমার টোটাল বইয়ের সংখ্যা হয়, কাব্যগ্রন্থের সংখ্যা 5, পুস্তিকা 1, টোটাল 6। তো দুই হাজার আচ্ছা। বিশের বইমেলাটা একটু রেস্ট নিলাম, বইমেলাটা রেস্ট দিলাম। 2020-এর বইমেলায় কোনো বই আসে নাই। এই তো। আচ্ছা, ২০২০ এ আপনার এই যে রেস্ট নিলেন বললেন, বিশ্রাম নিলেন বললেন। তো আ আমরা যারা লেখালেখির সাথে যুক্ত বা আমরা যারা খবর রাখি, আমরা এরকম খবর পেয়েছি যে আপনি আ রাগে বা অভিমানে আপনি এই ২০২০ আপনি বই করেন নাই। আসলে কি সত্যি এটা? রাগ ক্ষোভের থেকে বড় ছিল আসলে আমরা মানে আহ আমি জানি না আসলে যে কলকাতা বাংলাদেশ মানে সব মিলে আসলে অবস্থাটা কেমন কি আসলে বিষয়ে আমি জানি না। কারণ আহ আমার কাছে যেটা মনে হয়েছিল, যে আমার নিজের কাছে মনে হয়েছিল যে আমি ক্লান্ত হয়ে গেছিলাম। মানে 2015 থেকে 19 টানা বই, মানে বইটা একটা প্রেশারটা মানে হচ্ছে যে, যেহেতু আমি আমি বা আমরা কেবলমাত্র আমাদের বই নিয়ে চিন্তা করি না, যে আমাদের বইটাই বেরোচ্ছে, মানে আমাদের কথা হচ্ছে যে অন্য অনেক জায়গায় দেখা যায় যে আমার বই বেরোচ্ছে, তার মানে প্রেশারটা আমার একা, কিংবা আমার বইয়ের প্রেশারটাই শুধু আমার। আমরা মানে আমি মানে এখানে আমরা বলতে আমি সকলকেই বুঝাচ্ছি। তারপরে যদি আমি একদম স্পেসিফাই করে দেই, তাহলে হচ্ছে আমি রাকিব ভাই সহ আরো 2-3 জন আছি, যারা আমরা কখনোই
বই বলতে মানে আমার মানে বই বলতে আমরা আমার বই বুঝি না, মানে আমাদের বই বুঝি। আমাদের বই বলতে হচ্ছে বই মেলায় আমরা অনেক প্রকাশনীকে একটু টুকটাক ছোটখাটো পেইন দিই। সেই পেইনটা হচ্ছে যে নতুন যারা মানে প্রথম যারা বই বের করতে চায় বা প্রথম যারা বই বের করে তাদেরকে আমরা প্রকাশনীর সাথে যোগাযোগ করাই দিই। তো আমরা আশা করি, আমরা চাই যে সবসময় মানে ভিড়টা বাড়ুক, মানে কবিতা সবাই লিখতে থাক, অনেক হুম, অজস্র কবিতা লেখা হবে, সে অজস্র কবিতা থেকে অবশ্যই আমরা ভালো কিছু পাবো। তো হুম। ওই হিসাব করে আমরা এটা করি। তো এই বছর এত বেশি ক্লান্ত হয়ে গেছিলাম, কারণ আহ আমার নিজের বার্ডেনই তো আমি নিজে নিতে পারতেছিলাম না, এর মধ্যে আবার অনেকের বার্ডেন আমরা নেওয়ার চেষ্টা করছি, পারছি কি পারি নাই সেটা অন্য ব্যাপার। তো ক্লান্ত হয়ে যে পরে চিন্তা করলাম যে না, এবার একটু রেস্ট নেই, অন্তত আমার বই যে, আমার বইয়ের পেইন থেকে একটু আমি নিজের মানে রেহাই দিই, এই আর কি। এখানে অভিমান টভিমান কিছু না, এখানে যে কাজ করছিল ক্লান্তিটা। আচ্ছা, যাই হোক, আরেকটা, আমরা আসলাম, আমরা এক জাম করি কবিতা একদম সরাসরি আমরা বইয়ে চলে আসছি। তো আসলে আমি একটু মানে নিচ থেকে আসতে চেয়েছিলাম, মানে একবারে আমরা ইউনিভার্সিটিতে জাম করে ফেলেছি, মানে প্রাইমারি হাই স্কুল আমরা এই মুহূর্তে গেলামই না। তা আমরা 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 এবার নিচের দিকে নামি। শোয়েব ভাই, আপনি বলুন যে আপনি মানে কোন বয়সে প্রথম লেখা শুরু করলেন, মানে একদম মানে কবি হিসেবে আহ আপনার মনে হচ্ছে যে আপনি কবিতা লিখতে জানেন বা আপনার ইচ্ছা আছে বা লিখছেন, মানে কোন বয়সটা? আচ্ছা আচ্ছা। মানে কবিতা মানে নিজের ভিতরে যেটা ফিল হওয়া যে কবিতা হইতেছে কিনা বা কবিতা লিখতেছে কিনা, সেটা অনেক পরে। মানে আহ ধরেন আমার লাকটা একটু মানে একদিক দিয়ে একটু খারাপ, সেটা হচ্ছে যে বাংলাদেশে অনেকেই 18 বছর 19 বছর বয়সে ধরেন কবিতা নিয়ে চলে আসতেছে। আমি ধরি, ধরেন যে সাহিত্যটা, মানে আমি স্ট্রেট ফরওয়ার্ড বলি যে সাহিত্যটা একটা বাজার, সাপোজ না পুরোটাই বাজার। হ্যাঁ, সাহিত্যটা বাজার। এখন আমি একটু ভাব ধরে বললাম না সাহিত্য বাজার না, সাহিত্য শিল্প, এসব ফাত্রামি বাদ দিয়ে আমি একদম স্ট্রেট বলি যে সাহিত্যটা বাজার ধরেন। আচ্ছা, এই বাজার ধরলে আমার লাকটা একটু খারাপ যেটা, সেটা হচ্ছে আমার 18 19 বছর বয়সে আসা হয় সাহিত্যের বাজারে। আমার আসা অনেক পরে, অনেক পরে সেটা। আহ, আমার প্রথম বই বের হওয়ার 1 বছর আগে, তাও কবি রাকিবুল হায়দার, ওনার কল্যাণে 2014-তে রাকিব ভাই প্রথম আমারে প্রেশারের পর প্রেশার দিয়ে আমার বলতে থাকে যে কবিতা আপনার হইতেছে, আপনি কবিতাতে থাকেন, কবিতা লিখেন। তো এই লোকের প্রেশারে 2014-তে সিরিয়াস হওয়া, মানে এর আগে যা লেখা হয়েছিল সেগুলো কখনো সিরিয়াস ছিল না, সেটা ছিল যে আমার পেইন হইতেছে কিংবা আমি আনন্দ পাইতেছি, আমি কিছু লিখলাম। সেটা ধরেন আমার সাথে মানে সেটার পাঠক আমি ছিলাম, সেটা আমি লিখছি, আমি পাঠক, সেটা আমি কাউরে দেখাইতাম না ওরকম ভাবে। আহ, তো রাকিব ভাই প্রথম মানুষ, যে মানুষটা বললো যে আপনি কবিতা লিখেন, কবিতা লিখতে থাকেন। যেহেতু প্রায় আমরা সমবয়সী, কাছাকাছি বয়সী, এরকম একটা মানুষ, তার তখন বই বের হয়ে গেছে প্রথম বই রাকিব ভাই 2014-তে। আহ রাকিব ভাইয়ের মধ্যে আমি এমন একটা জিনিস পেলাম যে আমার একটা ভরসা দিল বা সাহস দিল, এবং সে সেটা এখনো বজায় রাখছে। তো ওই থ্রুতে 2014-তে কবিতা নিয়ে সিরিয়াস হওয়া আর কবিতা প্রথম লেখা। আমি খুব মজা করে একটা কথা বলি যে আমাদের যারাই আমরা কথা মানে সাক্ষাৎকার বা এই টাইপের কিছু নিতে যাই, একটা খুব হুম। অকওয়ার্ড, এটা আমার কাছে অকওয়ার্ড প্রশ্ন হয়। সেটা হচ্ছে যে কবিতা কবে থেকে লিখেন, এটা অকওয়ার্ড কোশ্চেন। অকওয়ার্ড কেন? আহ যদি কোনো মানুষ জানতো যে সে আসলে প্রথম কবিতাটা কবে লিখছে, তাহলে তো সে হয়েই গেল। আমি জন্য বলি যে আমার কবিতা মানে আমার মা যেদিন আমার ওই স্লেটের উপরে সরেও লেখাটা শিখাইছিল প্রথম, এটা আমি অনেকবার বলছি আগে, সেটা হচ্ছে যে আমার মা যখন আমাকে স্লেটের উপরে প্রথম সরেও লেখা শিখাইছে, সেটি আমার প্রথম কবিতা। না, আমি কিন্তু ওইভাবে প্রশ্নটা করি। আমি বলেছিলাম যে আপনি যখন বুঝতে পারলেন যে আপনার কবিতা হচ্ছে বা আপনি কবি হ্যাঁ বা আপনাকে নিজেকে কবি অনুভব করছেন, ওইটা কিন্তু আসল আসল বয়সটা। সেটা হয়তো 18 হতে পারে, 20 হতে পারে, 25 ও হতে পারে, তাই না? যে আ আমার মনে হচ্ছে যে আমি একজন হ্যাঁ কবি ওইটাই। হিসেবে আমি হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মানে কবিতায় সিরিয়াস হওয়া, আমার কবিতায় সিরিয়াস হওয়া 2014 থেকে 14-তে। আচ্ছা। উম তার মানে আপনার জার্নিটা বেশি না, কিন্তু এর মধ্যেই আপনি মোটামুটি ভূমিকম্প শুরু করে ফেলেন। এইজন্যই হয়তো আপনাকে জার্নি, গুন্ডা কবি বলা হয়। আসলে মজার বিষয়টা হচ্ছে যে জার্নিটা তো আমার মনে হয় যে যে কোনো মানুষই যে ধরেন আহ, আমি নামটা ভুলে গেছি, ইংরেজি সাহিত্যের একজন কবি, উনি প্রথম কবিতার বই বের করছেন 1940 সালে, মানে ওনার বয়স যখন 40 সালে, ওনার বয়স যখন 40 তখন উনি প্রথম কবিতার বই বের করেন। কিন্তু তার 40 বছর আগে মানে 1 বছর বয়স থেকে 39 বছর পর্যন্ত
এই পুরো সময়টারে আমি ওনার কবিতায় আসার যে জার্নিটা, কবিতার তো মানে একটা জার্নি থাকে, আসার জার্নি। তো ওই আসার জার্নিটা হচ্ছে 39 বছর। 40 বছর বয়সে ওনার মনে হইলো যে হ্যাঁ আমি 39 বছর মক্ষ করছি, এবার আমি মেইন শোতে ঢুকলাম। যাক। আমাদের মানে ওই মেইন শোতে ঢোকার কি ধরেন, আমি বলি যে আমার পুরো লাইফটাই ধরেন হয়তো বা কবিতার দিকে আসার মানে এক মানে মাঝে মধ্যে বলি যে আমার কবিতা আসার কথা না, কারণ আমার পড়াশোনা বলেন কিংবা আমার আড্ডার যে সার্কেল গুলি, স্কুল কলেজ লাইফের যে আড্ডার সার্কেল গুলা, এরা কেউই কখনো কবিতামুখী ছিল না। মানে এরা কেউই কবিতামুখী ছিল না, প্রচন্ড পরিমাণে রাজনীতিমুখী। আহ যেটা ঢাকার পলিটিক্স যেটারে বলে, বা ছাত্র পলিটিক্স যেটাকে বলে, একদম টোটাল ওই মুখী, কিংবা খেলাধুলামুখী। আহ ওই জায়গা থেকে মানে কবিতায় আসা, এটা আমার কাছে মনে হলো যে আমার একবার মনে হলো যে কি আমি হঠাৎ করে চলে আসা। পরে আবার নিজেরই নিজে কোশ্চেন করি, না হঠাৎ করে তো আসলে কিছু হয় না। হয়তোবা কবিতায় আমি আজকে যেভাবে কথা বলতেছি, বা যে আপনি যে বললেন যে গুন্ডা কবি, মানে জোরে কথা বলা, শব্দ হয়ে শব্দ করে কথা বলা, আমার মনে হয় যে এই প্ল্যাটফর্মটা তৈরি করছে আমার ওই 1984 থেকে 2014, এই যে সময়টা, এই সময়টা আসলে আমার ওই 2014 এর পরবর্তী যে কবিতার যে সময়টা এখন চলতেছে, এই সময় আমি কিভাবে কথা বলবো সেটা ঠিক করে দিচ্ছে আমার 1984 টু 2014 এর জার্নি। ওই জার্নিটাই আমাকে আজকে এই যে আমি জোরে কথা বলতেছি, কিংবা ধরেন আহ কেউ আমাকে যদি ধরেন কেউ যদি কোনো কথা বলে, আমি তার চোখের দিকে তাকায় কথা বলতেছি, বলতে পারতেছি, কিংবা আমি পুলিশ আমার থামাইলে আমি জোরে হাসতেছি, হাসিয়ে দিতে পারতেছি। বা আমি যে ধৃষ্টতা মানে মানে মুরব্বীরা বলে ধৃষ্টতা, আমার কাছে এটা ধৃষ্টতা মনে হয় না। এটা আমার কাছে মনে হয় যে আমি এরকমই। কোনো রাজনৈতিক নেতা যখন উল্টাপাল্টা কাজ করে, আমি যখন তার মুখের উপরে যে বলতে পারি সে রাজনৈতিক পেশা, এই যে আমি এটা শুধু আরে কলমে একরকম, বাস্তব জীবনে আরেক রকম, এই যে এই ডুয়েলিটি আমার ভিতরে কাজ করে না। এই জার্নিটা হয়তো বা তৈরি করে দাও আমার ওই আগের জার্নিটা। 2014 পর্যন্ত যে জার্নিটা ছিল আমার জন্মের পর থেকে, সেটা আমার নূরজাহান রোড বলেন, আমার মোহাম্মদপুরে বাইরে ওঠা, কিংবা সায়েন্স ল্যাবরেটরি, সিটি কলেজ, মানে ঢাকা শহরের ম্যাপটা, আমি মাঝে মধ্যে বলি ঢাকা শহরের ম্যাপটা আমি আমার হাতের তালুর মতো চিনি। আমার হাতের তালুতে যে রেখা, এই রেখা অনুযায়ী আমি আমার ঢাকা শহরটা চিনি, এটা আমার শহর। আর আমি খুব প্রবল ভাবে বলি যে ঢাকা আমার শহর। আমি ঢাকার নষ্ট হয়ে যাওয়া দেখছি। আমি গ্রাম থেকে বুক পকেটে করে ছুরি নিয়ে আসা মানুষজনদের দেখছি, কিংবা আমি দেখছি ঢাকার উপরেই ঢাকার সন্তান ঢাকারে কিভাবে জবাই করতেছে, মানে সবকিছু দেখছি। যাক, এই গোয়েন্দা, আমি দেখার কিন্তু কারণে বেশি ওই যে আমি আপনি কিন্তু বেশি কথাটা কথা বলি। বললেন যে আপনার ঢাকা শহর আপনার হাতের তালুর উপরে বা হাতের তালুর মতো, সমস্ত আপনার মুখস্থ। এই কারণে এবার বোঝা গেল যে এই কারণেই আপনাকে হয়তো বলে যে গুন্ডা কবি। রাইট। যাই হোক, এটা কথাটা গুন্ডা শব্দটা আমারও বেশ পছন্দ যখন বলে। হুম, সেটা আমার ভালো লাগে আর কি। বা না, যাই আমারও হোক ভালো লাগে, এটা। কারণ এটা হুম, ছোটবেলা থেকে আমরা শুনে শুনে বড় হয়েছি তো। হুম। আচ্ছা, যাই হোক, এখন আমরা আমরা কবিতায় আসি। তো তার আগে আমরা হয়তো মানে কমেন্ট গুলো থেকে একটা নিয়ে নিই। অক্ষরণিক। হ্যাঁ, অক্ষরণিক কিন্তু খুব ভালো। আমার কিন্তু খুব পছন্দ। হ্যাঁ? ওর থিয়েটার না, পুরা আমি ওর নায়ক, হ্যাঁ? আমি আমি বোম্বাই আমি নায়কের আমি মতো। আমি হ্যাঁ? ওনার খুব ভালোবাসি। আমি হুম, ওনারে আর ওনার মানে মানে সুরভিজে, আমি এই দুজনকে খুব হুম, ভালোবাসি। হুম। তো লিখছে যে তরুণ কবি, এটা কি সত্য কথা শোয়েব ভাই? তো তরুণই তো, তাই না? তো আপনাকে প্রশ্ন করছে যে যে আমি যে তরুণ কবি বললাম, এটা কি সত্য কিনা? ও প্রশ্ন না করছে আসলে যে আপনাকে। হ্যাঁ, অক্ষরণিক তো ফাউল তো। হ্যাঁ, ও তো হুম। ফাউল। ও তো ও তো ও তো রাকিবুল হায়দারের গ্রুপের, মানে তারা হ্যাঁ, হ্যাঁ। একটা মানে মানে একটা গ্রুপ তৈরি হয়েছে, বুঝছেন? আমি আপনাকে বলি, হুম, এই হুম, গ্রুপের কাজ হচ্ছে এরা আমার ট্যাগ দিতেছে, যেহেতু আমার জন্ম 84 সালে, হ্যাঁ, হুম, তো তাদের জন্ম তো 84-র পরে। তো তারা হুম, বলতেছে যে আমার যেহেতু একটু হালকা, আমি চুলের দিক দিয়ে যে দেখবেন ভালো করে যে আমার এখানে কিন্তু চুল পাকে নাই জোবেন্দা, হুম, আমি কিন্তু এই হুম, চুলের এদিকে এই যে এদিকে একটু সাদা রং করছে, বুঝছেন? তো রাকিব হুম, ভাই বলতেছে মানে এই গ্রুপটার কাজ হচ্ছে যে আমার বয়স বেড়ে গেছে, আমার বয়স হুম, হয়ে গেছে, তো তারা আমার বৃদ্ধ কবি বলতে চায়, মানে ট্যাগ দিতে চায়। হুম, আসলে তো মানে আমি তো বলি যে আমার বয়স 16। হুম। না, 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 পারফেক্ট। তো যাই হোক, এখানে অধীর বিশ্বাস, আমাদের গাংচিল প্রকাশনীর মালিক প্রকাশক, কলকাতার দোয়েল পত্রিকার সম্পাদক অধীর দা। তো উনি উনি আমাদের ওই একটা আপনার একটা মানে বক্তব্য থেকে উনি কোট করেছেন যে হ্যাঁ, পরিচয় তার কাজে। যেহেতু আপনার তখন বললেন যে আমাদের কাজে আমাদের পরিচয়।
কবি। তো রাইট, আমরা অনেকে আছে, আমরা কমেন্ট গুলোতে শেষে যাব। তো সৈকত একটু কারেকশন করে দিয়েছে আপনার কবিতা বিষয়ে, শাহাদত হোসেন সৈকত, যে সেটা সম্ভবত 2015, অর্থাৎ আপনার 2014 যেটা বললেন, উনি উনি বলছেন যে 15। আচ্ছা, যাই হোক, এখন আমরা ফিরি, আমরা আমরা কবিতা শুনবো। আচ্ছা, কবিতা শুনবেন তো? আমি কবির মুখে কবিতা শুনবো, হ্যাঁ। আচ্ছা, আমি আহ শামসুর রহমান, শামসুর রহমানের আমার খুব প্রিয় আপনি একটা কবিতা শামসুর আছে, আমি রহমানেরটা বাদ কবিতা দেন না, আপনার কবিতা পড়বো, আপনার কবিতা শুনি। না, না, আমার কবিতা তো, আমার কবিতার কোনো বই, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার কবিতার কোনো বই আমার কাছে নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি বা আমরা সব সময় কবিতা পড়তে বললে আমরা সবার কবিতা পড়ি এখানে। আজকে আপনি আমি লাইভে বলে, একসাথে লাইভে বলে আমি হুম, আমার কবিতা পড়বো, এটা হুম। আসলে আমার কাছে নীতি বিরুদ্ধ লাগে। না, কারণ না, আপনি আমার পড়েন, কাছে মনে হচ্ছে, রাকিবুল হায়দারেরটা পড়েন, অক্ষর অনিকের কবিতার হ্যাঁ, আমি বেশ ফ্যান, কিন্তু অক্ষর তো লিখছে না অনেকদিন। ও নাবিকই ভালো ছিল, নাবিক থেকে মাটিতে নামাই ভুল হয়ে গেছে, হ্যাঁ। ওই যে প্রেমে পড়ছে না, বলে যে প্রেমে পড়লে মানুষ মানে ধ্বংস হয়ে যায়, তো ওর কবি সত্তা ধ্বংস হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। অক্ষর তো না, শুনছে না, না, বা ওর, প্রেমে আহ, পড়লে, প্রেমে হ্যাঁ, পড়লে এই যে না, না, আপনি না, এখন, না, না, আমি আপনি আমি এখন বলি ওই প্রেম না। যখন সে ওই স্বর্গ থেকে মর্তে নামলো আর কি, ও যখন নাবিক ছিল, হ্যাঁ, তখন ও তো প্রেম হম, করতোই। তখন তার যে কবি, মানে যে কবিতার যে স্পিরিট, যে সে কবিতাগুলো সে ডেলিভারি দিল, হ্যাঁ, ও যখন মর্তে নামলো, দেবতাকে দেবীকে পেয়ে হম, গেল, ওনার কবিতা সব পালিয়ে গেল, হ্যাঁ। দেখেন, এক বছরে ওর কয়টা কবিতা লিখেছে। না, আমি শিওর অক্ষরণিক লিখতেছে, হয়তো ফেসবুকে পোস্ট করতেছে না, কিন্তু লিখতেছে। ও হয়তো গোপনে রাখছে না, এগুলো পরে বের করবে। হ্যাঁ, 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 সারপ্রাইজ দিবে। হুম, হতে পারে। এখন আমরা জোবেন্দা, কাজটা শুনবো। হ্যাঁ। এখন ওই, আমি আমার ওই জীবনানন্দ দাশকে নিয়ে যে আমার আহ, এক কবিতায় যে একটা পুস্তিকা ছিল, ট্রাম দুর্ঘটনার হ্যাঁ। 8 দিন পর শম্ভুনাথ হুম। হাসপাতাল, তো হুম। সেখানে কিছু অংশ আমি পড়তেছি, হ্যাঁ। হুম। ক্যামেরাটা মনে হয় আরেকটু পিছনে নিলে ভালো হয় ভাই, আপনার চেহারাটা বের হয়ে যাচ্ছে, হ্যাঁ। সেটা হচ্ছে লাশ। আমি জীবনানন্দ দাশ, মা কুসুম কুমারী দাস। ট্রামের কোচর আটকে পড়ে বলেছিলাম, আমি 183 ল্যান্সডাউন রোডে নিচতলায় বাসায় একটা সোফার উপরে থাকি। লাবণ্যের মতে সন্তানের পেন্সিল কেটে দেওয়াটাই সংসারের প্রতি একমাত্র আমার সম্পাদিত সফলতা। আমি বিখ্যাত কেউ নেই। আমি জানি ভূমেন্দ্র আর সঞ্জয় ছাড়া আর কোথাও ব্যতিব্যস্ততা নেই। ওয়ার্ডে রক্ত ঘাম ব্যান্ডেজ পুজ আমি পড়ে থাকবো। এত এত আঘাত যে হৃদয় সইতে পারে, কবিতার জীবনে এটা তার জন্য গুরুত্বপূর্ণ কিছু নয়। দুদিন পর ডাক্তারবাবু বলছিলেন, রোগী তো নিচ্ছে না কিছুই শরীরে। 4 দিন পর দুর্ঘটনার আহত শরীর দলাই মোচড়াই শরীর ঠিক হয়ে যাবে, কিন্তু রোগী প্রবেশ করতে দিচ্ছে না শরীরে কিছু। নিউমোনিয়া হলে বাঁচানো যাবে না। ডাক্তারবাবু জানে না আমি বলছিলাম বাঁচতে কে চায়। 6 দিন পর ঠাঠা হাসিতে ফেটে পড়ে হাসপাতাল। সেই তো কাজে এলো পুরনো শত্রু সজনীকান্ত। আমি নির্মিলিত চোখে শুধু ভাবলাম সেই শনিবারের চিঠি, সেই সজনীকান্ত, আর সেই দিনকার সুভাষের কথা, যাদের আঘাতে আঘাতে জর্জরিত আমি। আমি কি বেঁচে আছি? আমি কি বেঁচে ছিলাম? নাকি আমি মরে গিয়েছি সেদিনই, যেদিন পত্রিকায় ছাপা হওয়া আমার নামের মাঝখানে ঢুকে পড়ে জীবনহীন দৈন্যতা? না বুদ্ধদেব, না নীরেন্দ্রনাথ, কেউ আসেনি। নোংরা মেডিকেলের রংচটা আওয়াজে আওয়াজে বীভৎস চিৎকারে সয়লাভ জেনারেল ওয়ার্ডে পড়ে রইলাম জীবন মৃত। যাক সে কথা। সঞ্জয় জানালেন সজনীকান্তকে, তার কথায় মুখ্যমন্ত্রী এলেন, শুধু হুমায়ুন এলেন না। ওয়ার্ড থেকে স্থানান্তর কেবিনে। আসলে এসব কিছুর ঊর্ধ্বে আমি তখন। মৃত্যুর পর অনুভূত হওয়া আমার প্রয়োজনীয়তা আমার কি কাজে আসবে? 8 দিন পর ট্রাম দুর্ঘটনার 8 দিন পর, 1954, 22শে অক্টোবর। ট্রাম দুর্ঘটনার 8 দিন পর শম্ভুনাথ হাসপাতাল, শুক্রবার। সকাল থেকেই কথা বন্ধ হয়ে গেল, কিছু খাওয়ানো গেল না। রাত 11টা 35 মিনিটে ধূসর গোধূলির পাণ্ডুলিপিটা হারিয়ে যাবার প্রাক্কালে, নিঃশব্দে কাঁদতে থাকা নিঃশ্বাস উড়ে যাবার একটু আগে, ভাবছিলাম জরায়ু থেকে এই জরাজীর্ণ দেহকে
নিয়ন্ত্রণ করতে পারি। কবিতা নামক পাপের হাত থেকে সারাটা জীবন করে গেছি চাষ, সমসাময়িক আক্রমণের একমাত্র বিষয় আমি কি রেখে যাচ্ছি। অবশ্য সন্ধ্যায় ময়ূকের কজন এসে ঝরঝরে কাঁদে আর বলে, কবি আপনার নার্স এসে বলছে ভীষণ টানে আপনার কবিতা। উনি গোটাকয় কবিতা বুঝতে পারছেন না। আমি চুপ করে থাকি। কিছু পর নিঃশ্বাস ছোট হতে থাকে, আমি আনন্দিত হতে থাকি। ঘুমেন্দ্র জানি কাকে খুঁজছে। ডাক্তার হেঁটে আসছেন করিডোর ধরে, আসলে দৌড়াচ্ছে হয়তো। এই যে ডাক্তারবাবু, শুনুন। থামুন একটু। সঞ্জয়ের কণ্ঠ। এই কবিতাটা পড়বেন? সঞ্জয় দা, এটা কি ফাজলামো? ঘুমেন্দ্র কণ্ঠ ছাপিয়ে ডাক্তারের কণ্ঠ উচ্চারণ। জাহাজ বন্দর ছেড়ে যাচ্ছে, জাহাজ বন্দর ছেড়ে যাচ্ছে। রাত 11:35। আমি জীবনানন্দ দাস, মা কুসুম কুমারী দাস। আমি 183 ল্যান্সডাউন রোডে নিচতলায় একটা সোফার উপরে থাকি। জোয়েন্দা। সাংঘাতিক। হ্যাঁ, দারুণ। হ্যাঁ। এরপরে আমরা একটা প্রেমের কবিতা শুনি। আপনি তো দ্রোহের কবিতা লিখেন, তো প্রেমও লেখেন আমি জানি। তো আমরা একটু প্রেমের কবিতা শুনি। আচ্ছা, গুন্ডারাও প্রেম করতে পারে। আমার হ্যাঁ, যেহেতু আমার কাছে আসলে আমার কবিতা নাই, আমি প্রেমের কবিতার জায়গায় আমি একটু আহ শামসুর রহমানের একটা কবিতার কিছু লাইন পড়ি। সেটা হচ্ছে, আহ তুমি আসো আমার ঘুমের বাগানেও, সে কোনো বিশাল গাছের কোটর থেকে লাফাতে লাফাতে নেমে আসো। আসো কাঠবিড়ালির রূপে, ফুল্ল মেঘমালা থেকে চকিতে ঝাঁপিয়ে পড়ো ঐরাবত সেজে। সুদূর পাঠশালার 51টি শতত সবুজ মুখের মতোই দুলে দুলে ওঠো তুমি। বারবার কিংবা টুকটুকে লঙ্কা ঠোঁটে টিয়ে হয়ে কেমন দুলিয়ে দাও স্বপ্নময়তার চৈতন্যের দড়ি। আমার অক্ষি গোলকের মধ্যে তুমি আঁখি তারা, যুদ্ধের আগুনে মারির তাণ্ডবে, প্রবল বর্ষায় কি অনাবৃষ্টিতে, বার বনিতার নুপুর নিক্কণে, বনিতার শান্ত বাহুর বন্ধনে, ঘৃণার ধিক্কারে নৈরাজ্যে এসো, ধাবারি চিৎকারে সৃষ্টির ফাগুনে। তোমাকে উপড়ে নিলে বলো তবে কি থাকে আমার। 1952 দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সগৌরবে মহীয়সী। ধরেন, এই যে কবিতাটা, না আপনি বললেন না হুম, দ্রোহের কবিতা, হুম, আহ এটা শামসুর রহমানের একটা, আমার প্রচন্ড ভালো লাগে, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, ওই কবিতার অংশ পড়লাম। আহ আসলে দ্রোহ আমার কাছে মনে হয় কি প্রেমই একমাত্র বিপ্লব, বুঝছেন। হুম। আহ প্রেমের কবিতা আলাদা করে যে জনার তৈরি করা, এটা আমার কাছে ফাত্রামি মনে হয়, জাস্ট ফাত্রামি। কারণ দ্রোহ আর প্রেম একই। আসলে আমার কাছে মনে হয় যে উম, যে প্রেমিক সে একমাত্র বিপ্লবী। আপনি চে গুয়েভারাকে দেখেন, চে গুয়েভারা যখন মারা যায়, মানে তাকে যখন খুন করা হয়, তার পকেটে যে কবিতার বইটা পাওয়া যায়, সেই বইটার নাম কি? সেই বইটা ছিল পাবলো নেরুদার 100 নির্বাচিত প্রেমের কবিতা। প্রেমহীন, প্রেমহীন মানে সঙ্গম হয় না, প্রেমহীন বিপ্লব হয় না ভাই। আপনার প্রেম দেখ, লাগবে। আপনার প্রেমের কাহিনী আমরা জানি। হ্যাঁ, কত সেঞ্চুরি করেছেন, পরে আমার কোনো আসবো প্রেম আমরা। নাই ভাই, আমি আছে, আমি আছে, একা আমরা মানুষ ভাই। ধরবো। হ্যাঁ, ধরবো। যাই হোক, আমরা অন্য আলোচনায় আসি। তো এখন আমরা একটা কমেন্ট থেকে নেই। ওখানে ওই শাহাদত হোসেন সৈকত একটু মজা করেছেন, বলছে যে আপনার বয়স 12 বা 13 বা আরো একটু কমও হতে পারে। যে বয়স ম্যাটার করে না। তো ওখানে রাফা ইসলাম আলমগীরও কমেন্ট করেছে, ওটা পরে আসছি। মৌমধুবন্তী কবি কানাডা থেকে, উনিও কমেন্ট করেছে। কমেন্ট গুলো আমি শেষেই আর না হয় বলবো, একদম ফিনিশিং এ। তো হ্যাঁ, এখন হ্যাঁ, আমরা হ্যাঁ, আপনার কবিতার জগতে আসলাম। তো 14 সাল বা 15, যেটাই বলেন আপনি, 14 বা 15 প্রথম আপনি আসলেন কবি হিসেবে। এরপরে যে আপনার যে জার্নিটা, তো মানে শোনা যায় যে অনেকেই আপনাদের যারা কবি, অনেক কবি বা ঢাকা শহরের কবি যারা, বিশেষ করে যারা ঢাকা কেন্দ্রিক, মানে কবি তো আমাদের বাংলাদেশের বিভিন্ন মানে একটা চক্র, মানে কি বলে এটা, চক্র বাংলা বলে তো চক্র, গ্রুপ ইংলিশেই বলি, গ্রুপ। যে এই যে একটা করে মানে বলয় তৈরি হয়েছে বরিশালে বা রংপুরে বা ঠাকুরগাঁ দিনাজপুর এই অঞ্চলে বা এদিকে, মানে বিভিন্ন অঞ্চলে অনেকগুলো কিন্তু গ্রুপ আছে, আমরা জানি, আমরা হয়তো মুখে বলি না, কিন্তু আমরা সবাই জানি, বা ঢাকাতেও অসংখ্য আছে। কিন্তু যারা ঢাকার কবি অনেকে, তারা শোয়েব মাহমুদকে বেশ আহ
ঈর্ষাই করে। মানে এটা কি আপনার ঢাকায়, আপনি ঢাকার নাগরিক বা ঢাকায় বেড়ে ওঠা এই কারণে? নাকি আ আর অন্য কারণ থাকতে পারে? জুবেন দা, আমি একটু একটা কথা বলি, সেটা হচ্ছে যে আহ যিনি কবি, হ্যাঁ, প্রণবেন্দু দাশগুপ্তের একটা কবিতার লাইন আছে, সেটা হচ্ছে যিনি কবি মূলত জুতোর ফিতে বাঁধবার সময় উনি কবি। হুম। এটা হচ্ছে প্রণবেন্দু দাশগুপ্তের একটা কবিতার লাইন। এবার আসি কবিতার অঞ্চল। তো বেশ কিছুদিন আগে আহ আহ, কবিরা, মানে কবিরা মানে হচ্ছে ধরেন, আমি নাম মেনশন করে বলি, ইমতিয়াজ মাহমুদ, কবি ইমতিয়াজ মাহমুদ, উনি কিছু স্ট্যাটাস দিতেন ঢাকার কবি, হ্যাঁ, কিংবা ওনার কাউন্টারে অনেক স্ট্যাটাস দিত বরিশালের কবি। আমিও দুই একবার বরিশালের কবি হয়ে লিখছিলাম। তো আমার লেখাটার পিছনে কারণ ছিল, নিচে লেখা ছিল কে ঢাকার কবি, কে বরিশালের কবি, এইটা নিরূপণ করার মাধ্যমটা বা উপায়টা কি, ওয়েটাকে তো ওয়ে থাকে না। যেমন আমি ধানমন্ডি বয়েজ আমার স্কুল, এখন কেউ যদি বলে যে ও ধানমন্ডি বয়েজের ছাত্র মানে ছেলে, তাহলে তো আমি বুঝতে পারি যে আমার স্কুল যেহেতু ধানমন্ডি বয়েজ, আমি সেজন্য ধানমন্ডি বয়েজ স্কুলের ছাত্র, আমার উনি বলতেই পারে। এখন এই যে ঢাকার কবি বলা, এইটা কি হিসেবে? ঢাকায় জন্ম নেওয়া হিসেবে, ঢাকায় বসবাস সূত্রে? যদি ঢাকা বসবাস সূত্রে হয়, তাহলে যারা বরিশাল, রংপুর, কুমিল্লা, নোয়াখালী, যে জায়গাতেই হোক, সেই জায়গা থেকে যখন ঢাকার কবি শব্দটা লিখে, তারাও তো ঢাকার। কারণ বাংলাদেশের 95%, আমি একদম অ্যাকুরেটলি বলি, যাদের বই প্রকাশিত, হ্যাঁ, না আমাদের এখানে তো খুব বাজে সিস্টেম আছে, আপনি সারা জীবন কবিতা লিখলেও বই না বের হওয়া পর্যন্ত আপনার কবি হিসেবে আপনার কথা কাউন্ট করে না। আমি এরকম মানুষও দেখছি যে যে কোনো আড্ডায় আমার থেকে 20-25 বছর আগের জার্নি একজন কবি, উনি কথা বলতেছে, ওনার কথা কেউ কাউন্ট করতেছে না, বিকজ অফ তার পাবলিশ বই নেই। তো আমার এখন ওই থুতে বলা যে 95% যারা কবি, যারা কবিতা লিখতেছে, তারা তো সবাই ঢাকায় থাকে। তারা ঢাকায় থাকে, তারা কোনো না কোনো সময় জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হলেও ঢাকায় থাকে। তাহলে তারা ঢাকার কবি বলতে আসলে কি বোঝে? হ্যাঁ, এই যে মানে কবিতার অঞ্চলটা যদি আমার একটু বুঝাই দিত, তাহলে আমি খুব আনন্দিত হইতাম, তাহলে আমিও বলতে পারতাম, হ্যাঁ, উনি বরিশাল থাকে, উনি বরিশালের কবি, কিংবা উনি বরিশাল মেডিকেলে পড়ে, কিংবা উনি আহ বরিশাল কলেজে পড়ে, উনি বরিশালের কবি, উনি খুলনা ইউনিভার্সিটিতে পড়ে, উনি খুলনার কবি, কিংবা উনি খুলনায় থাকে, খুলনার কবি। তাহলে আমিও বলতে পারতাম যে আমি ঢাকার কবি। আর গ্রুপিং এর কথা বললেন, বা ইয়ের কথাটা বললেন, সেটা হচ্ছে যে ঈর্ষা, আমার ঈর্ষা করে কিনা আমি জানি না। আমারে ভালোবাসে, ভালোবাসে কেউ ঢিল মারে, ভালোবাসে কেউ পিছনে স্টেপ করে, ভালোবাসে কেউ বুকে জড়ায় ধরে। আহ ঈর্ষা করে কিনা আমি জানি না, আমি জানি যে মানুষ আমার ভালোবাসে। আচ্ছা। আহ না, এটাও আমি আমি একমত যে প্রচুর আপনাকে ঈর্ষা করে না। ভালোই বাসে। ওটা মজা করে হ্যাঁ, বলা। হুম। হ্যাঁ, আমি আর রাকিব ভাই আমরা আজকে যতবারই কবিতার কথা আসবে, দুইটা মানুষের নাম বা তিন চারটা মানুষের নাম বারবার আসবে। আমি আগে ক্লিয়ার করি, সেটা হচ্ছে রাকিবুল হায়দার, সাম্য রায়ান, রাইসুল নয়ন, হিমেল হাসান বৈরাগী, আহ চিটং থেকে শুভ্রজিৎ বড়ুয়া, ইবনে শামস, বোরহান উদ্দিন, আহ এদিকে অ্যালেন সাইফুল, আহ এরকম প্রচুর কিছু নাম আসবে, বিকজ অফ এই জার্নিতে, মানে আমার যে কবিতার জার্নিটা, এই জার্নিতে ছড়ায় ছিটায় অনেকগুলা মানুষ, যে মানুষগুলা আমি থেকে আমরা বলাটা শিখছি। হ্যাঁ, তো আমি প্রচুর হাঁটি, তো ওই হাঁটার থ্রুতে আমি আর রাকিবে প্রচুর হাঁটতাম বা হাঁটি। আমি ঢাকা থেকে রংপুর গেলাম, রংপুরে যারা কবিতা লিখে তাদের সাথে একটা আত্মিক রিলেশন তৈরি হইলো। সাম্য ছিল কুড়িগ্রামে, কুড়িগ্রামে যাই। আমি প্রচুর বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় যাই। তো এই যে জেলায় জেলায় যাই, এইটা নিয়েও রংপুরের রংপুরের কিছু কবিরা আহ লেখা শুরু করে। আমি রংপুরের কবি বললাম একটাই কারণে, কারণ আমি যাকে রংপুরের কবি বলতেছি, সে আসলে রংপুরের কবি। হ্যাঁ, তো ওই রংপুরের কবি উনি, ওনারা একটা মানে গ্রুপের মতো করে স্ট্যাটাস দিল, আমি কবিতা ফেরি করি। হ্যাঁ, তা আমি প্রশ্নটা তার দিকে ঘুরে আপনার মাধ্যমে করতে চাই। আমি আজ পর্যন্ত যতগুলো জেলা শহরে গেছি, জেলা শহরে যে আমি কি কখনো প্রেস ক্লাবে বসছি? না। আমি কি কখনো, যেইখানে তথাকথিত বুদ্ধিজীবী আড্ডাগুলা হয়, যেইখানে কবিতার নামে উনি কবি, উনি কবি না, এই যে খারিজ করে দেওয়া, কিংবা নিজের দলের হলে গ্রহণ করে নেয়া, আমি কি কখনো ওই আড্ডাগুলায় বসছি? না। তাহলে আমার আড্ডাগুলা কাদের সাথে ছিল? আমার আড্ডাগুলা ছিল সেই মানুষগুলোর সাথে, যেই মানুষগুলা স্বপ্ন দেখতে পারে।
আমি কি কোথাও আমার কবিতার বই নিয়ে গেছি আমার ব্যাগে করে? আমি কি কোথাও আমার ব্যাগ থেকে বের করে আমার কবিতার বই থেকে কবিতা পড়ছি? আমি কি কখনো ইনবক্সে কিংবা সামনাসামনি বলছি আমার কবিতার বই অমুক দোকানে পাওয়া যায়, কিনে নিবেন? না। যদি প্রতিটার উত্তর একটার উত্তরও হ্যাঁ হয়, একটার উত্তরও যদি কেউ হ্যাঁ বলতে পারে, আমি শোয়েব মাহমুদ আজকে থেকে কবিতা লেখা বন্ধ করে দিই। হ্যাঁ, কারণ আমি খুব বিরক্ত এই যে অঞ্চল ভিত্তিক জায়গাগুলা। একটা মানুষ কবিতা লেখা শুরু করে, শুরু করার পর পা চাটা শুরু করে, একদম স্ট্রেট কাট বলে পা চাটা শুরু করে, তার মনে হয় তার 2-3 বছর আগে যে কবিতা লিখে তার চামচামি না করতে পারলে সে কবিতায় কিছু করতে পারবে না। সে জেলার কবি হইতে চায়। হ্যাঁ, জেলার কবি হইতে যায় সে বুঝা না বুঝা আক্রমণ করা শুরু করে। আর শাহবাগ ঢাকার একটা অঞ্চল, ঢাকার মধ্যে একটা থানা শাহবাগ, ঢাকা ভার্সিটি একটা অঞ্চল, মোহাম্মদপুর একটা অঞ্চল, মিরপুর একটা অঞ্চল। কথায় কথায় ঢাকার কবি, শাহবাগের কবি, আজিজ মার্কেটের কবি, এই ফাত্রামিগুলা, এই যে নোংরা ফাত্রামিগুলা, এই নোংরা ফাত্রামিগুলা করতে করতে আমরা আমাদের অনেকগুলা সময় হারাই ফেলছি। আমরা আড্ডা মারতে বসলে আরে অমুকের কবিতা হয় না, অমুকের কবিতা হয়, কিংবা অমুকের ওই মেয়ের সাথে প্রেম আছে, আরে তুই জানোস না, বা তুমি জানো না, বা আপনি জানেন না, অমুকের সাথে ঘুরতে যায়, এইগুলাই হইতেছে। হ্যাঁ, তো আজকে আপনি এমন একটা জায়গায় বাড়ি দিলেন যে ঢাকার কবি, মানে যে শব্দটা আমি খুব ঘৃণা করি আর কি, যে অঞ্চল ভেদের কবি। কারণ আমার কাছে কখনো যদি এরকম হয় তাহলে তো রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের কবি। মানে আমার কাছে আমি যদি ওই যে কবি, ঢাকার কবি বরিশালের কবিতে ভাগে ভাগে যাই, তাহলে রবীন্দ্রনাথ তো বাংলা সাহিত্যের কেউ না। হ্যাঁ, রবীন্দ্রনাথ ভারতের কবি। তাইলে জীবনানন্দ দাশ বরিশালের কবি না তো? এই যে বরিশালের কিছু মানুষজন জীবনানন্দ দাশ বরিশালের কবি, আরে বেটা জীবনানন্দ দাশ বরিশালের কবি না, জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের কবি। তাহলে তো শামসুর রহমান, তারপর শহীদ কাদরী, রফিক আজাদ বলেন, এরা সবাই তাইলে ব্রিটিশ কবি। কারণ তাদের জন্ম তো যখন হয়েছে তখন তো এই ভারতীয় উপমহাদেশ ব্রিটিশ আন্ডারে। না এই না, যে আমি অঞ্চল ভেদ এটা ওইখানেই শোয়েব ভাই, আমরা যে আমরা অংশমালিও যখন কিন্তু ওই থিমেই যাই, যে আমরা কিন্তু বলি না যে আমাকে হয়তো ট্যাগ দেওয়ার চেষ্টা করে এই হলো বাংলাদেশের প্রকাশক, সম্পাদক। আমি নো বাংলাদেশ, আমরা জাতীয়তার বিশ্বাস আমি পার্সোনালি আমি করি না। মানে কোনো মানে ভূখণ্ডের মানে মানে বর্ডার যে বলে, যেটা যে অনেকে বলে না যে এখন তো একটা মুভমেন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল, যে নো বর্ডার, ফ্রি বর্ডার। তো অর্থাৎ বাংলাদেশেও কিন্তু কেউ কেউ একটা সংগঠন দেখেছিলাম একবার, যে ভিসা মুক্ত পৃথিবীতে। ভিসা কি? তো আসলে আমরা যারা আন্তর্জাতিকতায় বিশ্বাস করি বা আহ, জাতীয়তায় বিশ্বাস করি না, এক কথায় সে জাতীয়তাবাদে বিশ্বাস করি না, অর্থাৎ বাংলা ভাষার কবি আমরা লেখক। শুধু বাংলায় না, এখানে আমরা সব ভাষা কি আমরা করছি, তাই না? আমরা বাঙালিরা কি হুম, আমরা কি এই ফ্রেঞ্চ কবিতা পড়ছি না, বা স্প্যানিশ কবিতা পড়ছি না, বা ফ্রেঞ্চ সাহিত্য পড়ছি না, বা ইংলিশ জার্মান সাহিত্য পড়ছি না? পড়ছি। অর্থাৎ সাহিত্যটা আমার মানুষের, এটা তো কোনো ভাষার না, সব ভাষা। হুম, বাংলা ভাষায় একটা সেরা সাহিত্য রচনা হচ্ছে, এটা তো পৃথিবীর অনেকগুলো ভাষায় অনুবাদও হচ্ছে, হচ্ছে না? বা হুম, হুম, হয়তো হুম। আমাদেরটা হচ্ছে না, কিন্তু যখন একটা আমাদের যখন গুন্টার গাছের অনুবাদ হচ্ছে, গুন্টার গাছের লেখা তো জার্মানিতে লিখেছে উনি, জার্মান ভাষায়, কিন্তু বাংলাতেও পাওয়া যাচ্ছে, হিন্দিতেও পাওয়া যাচ্ছে। অর্থাৎ সাহিত্য আমাদের কোনো ভাষার অংশ না, এলাকার অংশ না। অর্থাৎ আমরা কোনো নির্দিষ্ট ভূখণ্ডের নই। আর এই যে এই এই ওইখান চর্চাটা, থেকেই বলা, ওইখান থেকেই কিন্তু বলা, যে যখন ট্যাগ হুম, দেওয়া হচ্ছে যে অমুক কবি ঢাকার কবি, বা অমুক কবি গুন্ডা কবি, হ্যাঁ, আমার কিন্তু বেশ মজা লাগে। কিন্তু ওই ঢাকার বিষয়টা আমি মানতে পারি না, কারণ ঢাকায় তো আমরাও বলতে পারি, আমিও দাবি করতে পারি, তাই না? কারণ ঢাকা শহরে যার একটা বাড়ি আছে, সে তো ঢাকার মানুষ, তো সে বলতে পারে। কিন্তু আমরা তো এটা থাকবো না ওইখানে। অর্থাৎ আমি বাংলার কবি বা বাংলার লেখক, এটাই পরিচয় হওয়া দরকার, তাই না? এটা বলা যায় অবশ্য। হ্যাঁ, মানে অমুক কুড়িগ্রামের কবি, সাপোজ সাম্য রায়ান কুড়িগ্রামের কবি, রাকিবুল হায়দার নোয়াখালীর কবি। হ্যাঁ, রাকিব ভাই তো জন্ম, মানে রাকিব ভাই তো বাইরে ওঠা পুরোটাই ঢাকায়, তার জন্ম তো নোয়াখালী না? তাইলে আমি তো ঢাকার কবি হিসেব পড়ি না, আমি তো পড়ি গাজীপুরের কবি না, আমার তো জন্ম কাপাসিয়ায়। আচ্ছা, এই যে আচ্ছা, এই যাই হোক, জায়গাগুলা, সোহেব নোংরামির ভাই, আমরা জায়গাগুলা। আমরা আমরা এই হ্যাঁ, আমরা বুঝে গেছি বিষয়গুলো আসলে একটু আমাদের মানে আমাদের কাব্যচর্চায় বা আমাদের এগুলোতে আনলে আমাদের সবারই প্রবলেম। এটা খুব মানে আমাদের বিরক্তিকর। আসলে হ্যাঁ, খুবই হ্যাঁ, বের হয়ে বিরক্তিকর। আসা দরকার, এই ধারা থেকে আমাদের বের হয়ে আসা দরকার। এখন আমরা অন্য আলাপে ঢুকি, যে আপনার আপনার কবিতায় বা আপনার লেখায় আমরা মানে আমি একটু একটু অন্য আলাপে যাই। মানে
একটু কি হবে এটা? মানে এটা ঠিক হবে কিনা পাবলিকলি বলা। তারপরও বলি যে আপনার কবিতাগুলোতে অনেক সময় আমি দেখি শামসুন নাহার হল বা রোকেয়া হল, হ্যাঁ? তো আমরা যেটা জানি যে শামসুন নাহার হলো মেয়েদের হল। অর্থাৎ ওখানে ঢাকা ইউনিভার্সিটির যারা তরুণী, যারা শিক্ষার্থী তারা ওখানে থাকে এবং আমরাও একসময় যখন আমি ছাত্র ছিলাম, আমরাও একসময় রোকেয়া হল বা শামসুন নাহার হলের আশেপাশে ঘোরাফেরা করতাম। কারণ অনেক সুন্দরী রমণীর দেখা মিলে ওখানে। তো আপনার কবিতায় বা আপনার লেখায় প্রায়শ আপনার ইঙ্গিত থাকে শামসুন নাহার হল। তো আপনার আসলে ঘটনাটা কি? যে আপনি মানে কি সারাক্ষণ কি এই যে অক্ষরণিকের ভাষায় বলি, সে বলছে যে আপনি বুড়ো হয়ে গেছেন। তো আপনি বুড়ো মানুষ আপনি কেন ভাই এই শামসুন নাহার হলের আশেপাশে ঘোরাঘুরি করেন বা ওইদিকে কেন? আসলে বিষয়টা হচ্ছে যে আমরা খুব মজা করে একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়ে শামসুন নাহার হল নাই, সেই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় না। তো বাংলাদেশে অনেকগুলো সরকারি বিশ্ববিদ্যালয় আছে, কেবলমাত্র সম্ভবত আহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা ফরিদপুরে, সেখানে শামসুনার হল নাই। এছাড়া সকল বিশ্ববিদ্যালয়ে শামসুনার হল আছে। আমার কবিতা যে শামসুনার হলটা আসে, সেটা হচ্ছে শামসুনার হল রুম নাম্বার 504। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম যে আহ, আপনি আপনার জীবনে কোনো না কোনো সময় আহ, আপনার প্রবলভাবে একটা আশ্রয় দরকার পড়বে, যে কোনো জায়গাতে একটা আশ্রয় দরকার। তো ধরেন কবিতায় আসলাম, কবিতায় আসার পর যেভাবেই হোক আমরা একটা দুর্দান্ত শুরু করলাম সবাই মিলে। আমি থেকে আমরা বলা শিখলাম। আমরা কিছু প্রথা ভাঙার চেষ্টা করলাম। মানে হইলো কি হইলো না আমি জানি না, তো এখনো কাজ চলতেছে আমাদের সবার। আহ আমরা বিশ্বাস করা শুরু করলাম যে আমরা সবাই মিলে একদিন একটা কবিতা লিখবো। তো ওই সময় আমার খুব আশ্রয় দরকার পড়তো। মানে আমার কাছে মনে হইলো যে আমি, মানে দিন শেষে প্রতিটা মানুষ তো ঘরে ফিরে শেষ পর্যন্ত, হ্যাঁ। আমি একটা কবিতার লাইন লিখছিলাম যে ঘর তুমি বাড়ি ফিরবে কবে। তো ওই জায়গা থেকে আসলো বিষয়টা যে আমি বাড়ি ফিরতে চাই। আহ আমি বাড়ি ফিরবো কবে, কিংবা একটা আশ্রয় দরকার। তো ওই সময় যে মানুষটা ধরেন আহ জাস্ট মানে দাঁড়ায় থেকে বা বসে বা যেভাবে হোক, মানে একটা আশ্রয় দেওয়া, হ্যাঁ। তো ধরেন আমার মতো ভ্যাগাবন্ডরা আশ্রয় দেওয়া, মানে একটা উন্মাদ ছেলে যে রাস্তার মধ্যে হঠাৎ করে হো করে হাসে দেয়, বীর বীর করে কবিতা পড়ে, আহ মাঝে মধ্যে মানে পাগলামি ছাগলামি করে, তো এরকম একটা মানুষের আশ্রয় দেয়া। তো এই মানুষটা আশ্রয় দিচ্ছে, তো আশ্রয় আচ্ছা দেওয়ার শোনেন পর আমি যেটা একটু হইলো যে কথাটা জেনে নিই। আপনাকে শামসুন নাহার হল কেন আশ্রয় দিবে? ওখানে তো আপনার প্রবেশাধিকার নিষিদ্ধ। শামসুন্নাহর, আপনি তো পুরুষ। হ্যাঁ? না না, শামসুন্নাহর হল তো ভাই, মানে শামসুন নাহার যিনি, যার নামে হলটা, বিশাল না, বিশাল বড় তো। হ্যাঁ, ওনার হৃদয় তো হ্যাঁ। অনেক বড়, এই জন্য কিন্তু তো আপনি তো রুম এতগুলা নাম্বার এত। স্পেসিফিক উল্লেখ করছেন। ওই রুমে তো হ্যাঁ হ্যাঁ, ওই যে 504, 504, হ্যাঁ, 504 নাম্বার রুমে যিনি ছিলেন, তো উনি হুম। আমার আশ্রয় দিলেন। এই তো এই জন্যই কবিতা বারবার আচ্ছা চলে আসে যে ওনার পরিচয়টা আহ কি আমরা জানতে পারি? নাকি এটা মেটাফর হিসেবে থেকে যাবে? আহ থাক না, কিছু কিছু জিনিস, কিছু জিনিস থাকুক, গোপন থাকা ভালো। সবকিছু ওপেন হয়ে গেলে ঝামেলা না। না, ঝামেলা না। এখন আমরা বলি যে অনেকে আপনাকে প্লে বয় কবিও বলে। তো এই অভিযোগটা কি সত্যি না মিথ্যা? বা সত্যি হলে আমরা একটু শুনি। কোনটা যেহেতু কোনটা? আমরা অনেকে অভিযোগও করে মানে কবি মহলে যেহেতু আমি সম্পাদনা করতে গিয়ে আমাকে অনেক কবির সাথে কথা বলতে হয়, লেখকের সাথে কথা বলতে হয়। তারা বলে শোয়েব মাহমুদ তো প্লে বয় কবি। তা আসলে কি সত্যি এটা? মানে যারা আমার প্লে বয় বলে ভাই, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি তাদের কাছে কৃতজ্ঞ। প্লে বয়টা আমার কাছে অনেক বড় একটা উপাধি। ধরেন আহ 100 রান করলে তো সেঞ্চুরি করে না ভাই, 50 হুম, হুম, করলে হাফ সেঞ্চুরি। ওই হুম। প্লে বয় হইতে গেলে যে পরিমাণ নারীর সান্নিধ্যে যাইতে হয়, আমি জানি না যে তারা যে আমার প্লে বয় বলে কেন কেন বলে, কিভাবে বলে। হ্যাঁ, আমি নবী না। হুম। মানে নবী বলতে আমি ওই মিনে বলতেছি যে আহ আমি ওই মানে স্বচ্ছ না। স্বচ্ছ মানে কি, ওই যে চারিত্রিক ভাবে, হ্যাঁ এই জায়গায় যাওয়া যাবে না, ওই জায়গায় যাবে, মানে আমি নবী না। আমি যেহেতু কবিতা লিখতেছি, আমার সাথে অনেক, আমি অনেক মানুষের সান্নিধ্যে গেছি, অনেক মানুষ আমার ভালোবাসছে, আমি অনেক মানুষকে ভালোবাসছি। হ্যাঁ। তো কিন্তু প্লে বয় আখ্যা দেওয়ার মতো যে জায়গাটা, সেই জায়গাটায় যারা আমার পৌঁছায় দেয়, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা যে আমার হয়ে মার্কেটিংটা করতেছে। এই মার্কেটিংটার জন্য ধরেন
আমি আরো 2-3টা নতুন নারীর সান্নিধ্য পাই তাদের এই মার্কেটিং এর কারণে, যে নারীরা ভাবে যে আচ্ছা, প্লে বয় কবি তো আসে, তাহলে তো আমিও কথা বলি, আচ্ছা, কবিতা বুঝাই। আচ্ছা, তাহলে শোনেন, আপনার উত্তর অনেক ডিপ্লোম্যাটিক হয়ে গেছে আর কি, খুব কৌশলী। হ্যাঁ, যে কবিরা বেশ কৌশলী হয়, মানে একটু ডিপ্লোম্যাটিকই হলো আর কি। হুম। তো আসলে একদম সোজা সাপটা যদি বলেন যে কবিদের নারী সঙ্গ ভালো লাগে, এটা আমরা জানি যে সব মানে আমরা সবাই অনেকেই বলে যে হ্যাঁ, কবি মাত্রই একটু নারী সঙ্গ থাকতেই পারে, কোনো ম্যাটার করে না। তো অনেক কবি বলতে চান না বা অনেকেই আমরা বলি না নারী সঙ্গ। তো নারী সঙ্গ আমি পার্সোনালি যদি বলেন যে আমার, হ্যাঁ, আমার ভালো লাগে। আমি নারী সঙ্গ আমি পছন্দ করি। বা আমি সম্মানও করি, আমার নারী সঙ্গ আমার পছন্দ। হ্যাঁ? আমার কোনো সমস্যা নেই। বলতেও সমস্যা নেই। কিন্তু অনেকে বলে হম না। হম। তো আপনার কি অবস্থা? যে আপনার নারী সঙ্গ কেমন লাগে? আহ যেহেতু আমি বাইবর্ন, বাইবর্ন ধরেন স্ট্রেইট, হুম, যেহেতু আমি বাইবর্ন স্ট্রেইট, তো স্ট্রেইট যেহেতু সেহেতু আমার নারীর সঙ্গে ভালো লাগে। আচ্ছা, আমরা খুব মজা করে একটা কথা বলি, সেটা হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাতে আমরা মুসাফিরের নামাজ পড়তে বের। তো মুসাফিরের নামাজ মানে হচ্ছে ধরেন নারী সঙ্গ। আমরা নারীর সঙ্গে বৃহস্পতিবার রাতে গল্প করতে বের। ঢাকা শহর অনেক বড় না ভাই, হুম, রাত 12টার পর ঢাকা শহরের রাস্তা তো খালি হয়ে যায়। তো হুম। এইভাবে ধরেন বছরে যদি প্রতি একটা করে মাস হিসাব করি তাহলে 12 মাস, 12 মাসে যদি একবার করে বৃহস্পতিবার রাতে এই মুসাফিরের নামাজ পড়তে বের হওয়া হয় তাহলে 12 জন। তো ওইভাবে হিসেব করলে ধরেন প্রচুর মেয়েদের সাথে কথা হয়। হ্যাঁ, মানে ওই যে আপনি বললেন না যে নারী সঙ্গ, হ্যাঁ, নারী সঙ্গ তো ভালো লাগে, যে আমার পাশে যে একটা নারী বসে চা খায়, ওটা তো নারী সঙ্গ না? না, না, সেই নারী সঙ্গ সাধু সঙ্গ না। যেটা মেইন করেছি সেটার কথা বলছি। আচ্ছা, যাই হোক, আপনি কিছু প্রাইভেট থেকে যাক না হয়। হ্যাঁ? তো এখন আমরা আলোচনা মানে অনেকক্ষণই হলো। মোটামুটি আমাদের 42 মিনিটস বা 43 মিনিটস হয়ে গেছে। তো এখন আমরা কবিতায় ফিরি একটু। তো আমরা ১ম হুম। দিকে বলছিলাম অক্ষরণিকের কথা। হুম? অক্ষরণিক কিন্তু আমার জানা মতে গত ১ বছরে হয়তো ৪-৫ টা কবিতা ও ফেসবুকে পোস্ট করেছে। আমি আমি যেটুকু খেয়াল করেছি আরকি। এর বেশি কিন্তু সে করে নাই। হ্যাঁ? তো কিন্তু উনি অনেক ব্যস্ত ছিল। ব্যক্তিগত ঝামেলা বা বিয়ে-টিয়ে বা বান্ধবী-টান্ধবী এগুলো সব বিষয় নেই। মানে সে হ্যাপি ছিল আরকি পরিবার নিয়ে। ওই কারণেই। বা এখন হয়তো আবার শুনতে পাচ্ছি যে আবার জাহাজে চাপবে। হুম? তো জাহাজে চাপলে আমার জন্য ভালো। কারণ কি অনেকগুলো কবিতা লেখে, অনেক কবিতা লেখে, তখন অংশবাণীতে কবিতা পাই। হ্যাঁ? আমিও চাচ্ছি তাড়াতাড়ি জাহাজে উঠব। আমি আমার দিকটা দেখছি আরকি। যাক, অক্ষর তো শুনছে। এখন হয়তো তার যে পার্টনার সে হয়তো মন খারাপ করবে। তার থেকে দূরে চলে যাচ্ছি। হ্যাঁ? তাকে আমি দূরে সরায় দিচ্ছি। হ্যাঁ, যাই হোক, আমরা আগেই এটা দুঃখ প্রকাশ করে দিচ্ছি। কারণ আমরা কবিতা চাই। হুম? অবশ্যই চাই। তো এখন আ আপনার এই যে ২০১৯ এ যে বইটা বেরোলো, ১৯ এ ১৯ থেকে আমরা হ্যাঁ। একটা ভালো আপনার বিরচিত আপনার কবিতাই শুনবো। আমি জানি আপনি আপনার কবিতা পড়তে চান না। এটা আমরা সবাই জানি যে আপনি সাধারণত অন্য কবির কবিতা পাঠ করেন। হ্যাঁ? তো আপনি কি আপনার কবিতা পাঠ করবেন একটা? জুবাইন্দা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি ধরেন, আহ ধরেন আমি যদি সাপোজ আমি যদি মারা যাই, হ্যাঁ, হুম, আপনি খুব মজা করে বলতে পারবেন। সেটা হচ্ছে যদি কেউ জিজ্ঞেস করে, যে যদি মানে কেউ প্রশ্ন করে যে আহ কোন কবি মারা যাওয়ার আগে তার কোনো বই বাজারে নাই, আপনি খুব মানে অহংকার নিয়ে বলতে পারবেন কবি শোয়েব মাহমুদের বই বাজারে নাই। হ্যাঁ, আমার প্রকাশিত 5টা কবিতার বইয়ের একটা কবিতার বই আমার কাছে নাই। এখন আপনি যদি আমার বলেন যে ব্যর্থ চ্যাপলিন থেকে আমার যে লাস্ট প্রকাশিত বই, আমি এক ব্যর্থ চ্যাপলিন, ওখান থেকে কোনো কবিতা পড়তে, আমি আপনার কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিব। বিকজ অফ আমার কাছে আমার ওই শেষ প্রকাশিত পুস্তিকাটা, হ্যাঁ, ট্রাম দুর্ঘটনার 8 দিন পর, এক কবিতায় একটা কবিতার বই। তো এই বইটা ছাড়া আমার কোনো কাছে কোনো কবিতার বই আমার কাছে নাই। এটা হচ্ছে মানে একদম শুরুতেই হ্যান্ডস আপ করে নেওয়া যে আমি আজকে আমার কবিতা পড়তে পারতেছি না। কারণ আপনার সাথে আমার আজকে বসা হবে এটা ভাইবে আমি আজকে ওই আমার আশেপাশে যারা থাকে তাদের কয়েকজনের নক করছিলাম যে আমার কোনো বই তাদের কাছে আছে কিনা। তো একটা মানুষের আমার 2টা বই দিয়ে যাওয়ার কথা ছিল, তো আমি সন্ধ্যার দিকে ঘুমায় গেছিলাম। তো এই কারণে হুম। আসলে ওই 2টা বই পিক করতে পারিনি। নাহলে আমি আজকে আমার বই থেকে কবিতা পড়তাম। তো আমি পাঠকদের জন্য যেটা করতে পারি, যারা শুনতেছে, যে তারা যাতে ডিসঅ্যাপয়েন্টেড না হয়, আমি রাকিব ভাইয়ের আর সাম্য রায়ানের কবিতা পড়তে পারি। আমার কবিতা তো আমার ওয়ালেই আছে, হ্যাঁ। কেউ চাইলে
আমার ওয়াল থেকে পড়ে নিতে পারে। আহ আমি সাম্য রায়ানের একটা কবিতা পড়ি। তার প্রথম প্রকাশিত বই ছিল চোখের ভেতর হামিংবার্ড। তো ওইখান থেকে একটা কবিতা পড়ি, সেটা হচ্ছে ইচ্ছে রাতের ঘুম। রাতের ভেতর ঢুকে চুপচাপ শুয়ে আছি, বারন্ত শব্দ প্রবাহের বেগে ভেসে যেতে যেতে। এত দূরে এক মিথ্যে বাড়ি, মহাজন বলো ভিতরে ঢুকতে পারি? সামান্য পালকের নিচে ঘুমের সমস্ত ওম পুরনো স্মৃতির মতো গাঢ় হচ্ছে। এটা ছিল সাম্য রায়ানের ইচ্ছে রাতের ঘুম, একটা কবিতা। হুম, আহ সাম্য রায়ানের আরেকটা কবিতা, সেটা হচ্ছে আহ হাওয়া বাগান। ওই বই থেকেই আহ, বিস্তর সামাজিক সমঝোতা পাঠাতে হচ্ছে হাওয়া বাগানের দিকে। নদীর বিস্তার ঘটে মহাপরিসরে, জলের জন্ম নিয়ে সংশয়িত। কুয়াশায় মধ্যমাঠ থেকে যাত্রা করলে শুরু, তখনই মনে হলো আজ সমুদ্র সংঘাতের যত গভীর গোপন কথা তোমাকেই বলা প্রয়োজন। অথচ প্রেমের দিকে ধাবিত আমার যে ভীতু স্বভাব, তাও আজ ইতিহাসভুক্ত হয়ে গেছে। ফলত আমার কোনো সফলতা হলো না পাওয়া। ফলাফলে বিচিত্র ফল ও বীজের কথা ভেবে আপাতত ঘুমিয়ে পড়া ভালো। এটা হচ্ছে বাহ। সাম্য রায়ানের প্রথম কবিতার বই, যেটা চোখের ভেতর হামিংবার্ড, ওখান থেকে। আর রাকিব ভাইয়ের যে শেষ কবিতার বইটা, মানে এখন পর্যন্ত শেষ গত বইমেলায় বের হওয়া যে কবিতার বইটা, বিষাদের আঙুলে ভালোবাসা নেই, সেখান থেকে আহ আমার খুব প্রিয় একটা কবিতা সেটা পড়ি, সেটা আচ্ছা, হচ্ছে বইটা কি আপনার যে, সামনে? আপনি একটু দেখাবেন ক্যামেরায়? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আহ কবি রাকিবুল হায়দারের যে বইটা, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দেখতে পাচ্ছেন? না, আসে নাই। এই, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে রাকিবুল হায়দারের বইটা। আর এটা হচ্ছে সাম্য রায়ানের যে প্রথম বইটা হামিংবার্ড, এটা হচ্ছে হুম, হামিংবার্ড। হুম। আর এটা হচ্ছে যেটা থেকে যে আমি আমার কবিতা এটা পড়লাম, এটা হচ্ছে ট্রাম দুর্ঘটনা 8 দিন পর শম্ভুনাথ হাসপাতাল। তো আমি রাকিব ভাইয়ের কবিতাটা পড়ি। জেগে ওঠো পারমিতা। পারমিতা, জেগে ওঠো এই বুক পাজরের শীত ঘুম থেকে। তোমার জন্য কাক ও কাকতারুয়া মুখোমুখি জেগেছিল পৃথিবীর দীর্ঘতম রাত। জেগে ওঠো প্রেমে, পুরনো সব বিষাদের অলিতে গলিতে আবার হেঁটে যাও। তোমার নুপুরে কেঁপে উঠুক দুপুরের মাঝ ঘুমে আচ্ছন্ন এক মাছরাঙা। পারমিতা, চোখ মেলে দেখো, রাজপথে আবার নেমেছে প্রেমের মিছিল। কাছে ভর দিয়ে সেই মিছিল ছুটছে প্রত্যাখ্যানে পা হারানো গত শতাব্দীর এক প্রেম। তার নিউরনের ভাঁজ খুলে এক ঝাঁক পায়রার মতো উড়ে যাচ্ছে উত্তপ্ত স্লোগান। পারমিতা, তুমি হাত বাড়িয়ে ছুঁয়ে দাও ডানা, আবার বাতাসের শরীরে মিশে যাবে প্রেমের মাতাল সব তত্ত্ব। পারমিতা, উঠে এসো স্মৃতির ওই ঘুমঘর থেকে, ডুবে যাও এই হৃদয়, যেখানে গতকাল সন্ধ্যা থেকে তোমাকে আবার খুব অনুভব করছে। এটা হচ্ছে রাকিব ভাইয়ের যে শেষ দারুণ। প্রকাশিত বই, হুম, বিষাদের আঙুলে ভালোবাসা নেই, ওটা থেকে হুম। জেগে ওঠো পারমিতা, সেটা। আর আরেকটা ছোট একটা কবিতা আছে, সেটা হচ্ছে একা। চলতে চলতে একদিন হঠাৎ তোমার সাথে দেখা হবে, তারপর তিনজনে মিলে অস্বস্তিকর কিছু মুহূর্ত কাটিয়ে দেওয়ার পর আমি একা একা বাড়ি ফিরে আসবো। এটা হচ্ছে রাকিব ভাইয়ের আরেকটা কবিতা। আচ্ছা, আমি একটু এখানে প্রশ্ন করি। রাকিবুল ওনার কবিতার সাথে তো আমরা পরিচিতই। উনি ওখানে একা দেখা হলো, আবার আবার ৩ জনের কথাও আসলো কেন ওখানে? ওখানে থার্ড পার্টিটা কি? আচ্ছা, ওই ধরেন যার কবিতা সেই তো আসলে পুরো ব্যাখ্যাটা জানে। তো আমি হুম, ধরেন এখানে তিনজনে ধরলাম। আমি, স্মৃতি, মানে যে আমি যে আমার প্রেমিকার সাথে যে সময়টা কাটালাম, যে মুহূর্তটা হুম, কাটাইলাম, সেটা স্মৃতি। হ্যাঁ, হুম। আমি, ওই স্মৃতি আর আমার প্রেমিকা, তিনজন আমরা হাঁটলাম। যেহেতু প্রেমিকা চলে গেছে, স্মৃতিটা পড়ে থাকলো, আমি একা একা বাড়ি ফিরলাম। আচ্ছা। মানে মানে এটা আমি মেটাফরটা আমার মতো ঠিক করে আছে। বললাম। না, এটা আমরা মেটাফর হিসেবে ধরতে পারি। আবার এমনও হতে পারে যে এক্স প্রেমিকার হয়তো বাচ্চাও থাকতে পারে। হয়তো তাকেও আমি অ্যাডপ্ট জানতাম করে আমি নিচ্ছে। জানতাম আমি জানতাম যে আপনি আপনি এই কথাটাই ধরবেন, যে তিনজন বলতে যে বাচ্চা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, অন্য অন্য কিছু মিন করা সম্ভব, যাই হোক ওটা আমরা পাবলিকলি বলছি না। ওটা ওটা বুঝে হ্যাঁ, নিতে হবে। হুম? আচ্ছা, যাই হোক, এখন আমরা অন্য আলোচনায় যাই। যে আমরা কবিতার যেই অবস্থা বাংলাদেশে, যে এখন যে কাব্য চর্চা বা সাহিত্য চর্চা
মানে আমি একটা জিনিস প্রকটভাবে দেখি যে আপনারা যারা কাব্য চর্চা করেন, আপনারা যারা গদ্যের দিকে আপনাদের মনোযোগ একবারেই নেই। মানে আমি যতটুক আমি আমার নজরে পড়েছে আরকি গদ্যর বিষয়ে আপনাদের মনোযোগটা খুবই কম। হ্যাঁ? কারণ আমরা যখন রিসেন্ট একটা আপনার কথাতেই কিন্তু আমরা একটা ক্যাম্পেইন করলাম অংশুমালিতে। আপনার মনে আছে কিনা? যে কবিতা কেন জি। লিখি, কেন পড়ি, কেন লিখি? হ্যাঁ? আপনি কিন্তু বললেন ১ম যে এরকম একটা ক্যাম্পেইন করা যায় যে টেক্সট আ ইয়ে করা। কিন্তু আমরা যেটা দেখলাম যে আমরা কিন্তু সেইভাবে মানে বাংলাদেশের মানে যদি আমরা বলি, ঢাকার বলব না, বাংলাদেশের আ যতটা আশা করেছিলাম লেখা, মানে হয়তো মনে করছিলাম কয়েকশো পাবো। কিন্তু আমরা কিন্তু কয়েকশো পাই নাই। হ্যাঁ? কয়েকশো কিন্তু পাই নাই। মানে এটা আপনাকেও আমি দায়ী করব এই ক্ষেত্রে। আপনারটাও হুম, কিন্তু হুম, হুম। পাই নাই। হ্যাঁ? তো এটা আপনি কি বলবেন এখন বলেন তো? গদ্যতে এই আচ্ছা, সমস্যাটা কি? গদ্যতে যেমন আমার কাছে যেটা অনির্বাণের কথা মনে হয়। বলি, অনির্বাণকে বলছি, অনির্বাণ যা বলছে যে, "দাদা আমি কবিতা লিখে দেব ১০ টা আর অসুবিধা নেই। কিন্তু গদ্যতে আমি গেলে ভাই মার চাই।" হ্যাঁ? তো গদ্য নিয়ে এত আতঙ্ক কেন? আহ গদ্য নিয়ে আসলে আতঙ্ক না। আমার কাছে যেটা মনে হয় যে মানে আমি আমার যে দেখাশোনা, সেই দেখাশোনায় আমি যেটা বলি যে আহ আমি যদি অ্যাজ এ ধরেন জেনারেল হিসেব করি, আহ আমরা পাঠক পাঠকরা হুম। গদ্যকারের কাছে যাইতে পারতেছি না, গদ্যকার পাঠকের কাছে আসতে পারতেছি না। কোথাও জানি একটা দেয়াল, হুম, সামহাও একটা দেয়াল। আচ্ছা, এবার যদি আমি কবিতার জায়গা থেকে বলি তাহলে হচ্ছে যে আমার আশেপাশে বা আমার পরিচিত যে জায়গাটা, ওই পরিচিত জায়গায় আমি প্রচুর ভালো মানে দুর্দান্ত লিখতেছে গদ্যকার দেখতেছি, তারা লিখতেছে। যারা লিখতেছে তারা খুব খুব অনীহা না, মানে তারা লিখতেছে কিন্তু প্রকাশ করতে মানে বই হিসেবে বের করতেছে, কিন্তু ব্লগ জিন বা অন্য কোথাও কেন জানি ধরেন প্রকাশ করতে দিতে চাচ্ছেন না। এটা তাদের একটা আমি তাদের স্বাধীনতার জায়গাটা বললাম আর কি। যে যেমন ধরেন আমার দেখা, আমি রিসেন্ট টাইমে দুর্দান্ত গদ্য পড়ছি, বাংলায় প্রচন্ড ভালো গদ্য পড়ছি। হামিম কামাল বলেন, আহ মাহবুব ময়ূর খুরশাদ বলেন, এনামুল রেজা বলেন, আহ কিংবা লাস্ট ওই আহ, বিন্দু বিন্দু নামে একটা লিটল ম্যাগ, মানে লিটল ম্যাগ আছে, মানে আমরা সবাই ওখানে ইয়েটে করি। তো বিন্দু বলেন কিংবা আপনি অংশুমালী বলেন, আমি প্রচুর জায়গায় বর্তমানে প্রচুর ছোট গল্প পাইছি, মানে গদ্য পাইছি। কিন্তু আহ যারা ধরেন আহ এখনকার সময় আর মানে আপনি যে বিচার করতেছেন আপনার সময়টা, মানে আপনার সময়টা মনে হচ্ছে 2005, 10 কিংবা এর আগের সময়টা, ওই সময় প্রচুর গদ্য আসছে। এখন ধরেন গদ্যের প্রবাহ কম, কিন্তু প্রচুর ভালো মানে ভালো গদ্য লেখা হচ্ছে। না, না, তো আমি আমি বলবো ওটা যে এই বলছি যে না। শোয়েব ভাই, আমি কিন্তু গদ্য নিয়ে বলছি না। বাংলাদেশের গদ্য নিঃসন্দেহে অনেক ভালো। হ্যাঁ? গদ্যর মানে অপ্রতিদ্বন্দ্বী অবস্থায় এখনো গদ্য বাংলাদেশে আছে। আমি বলছি হ্যাঁ, যারা কাব্য চর্চা করছে, মানে আপনারা যারা কবি, মানে আপনাদের মূল পরিচয় কিন্তু কবি, অনির্বাণ সূর্যকান্ত বা এই প্রজন্মের এই জেনারেশন বা আমাদের অক্ষর অনির্বাণ, এরা মানে আমাদের রাকিবুল ভাই বা এদের মানে আমি বলছি যে কবিদের কথা, যে কবিরা মানে তখন গদ্য যখন আপনি একটা সাবজেক্ট অনুযায়ী দিতে দেন, মানে একটা ইস্যুতে, একটা বিশেষ ইস্যুতে বা বিশেষ বিষয়ে লেখার জন্য, তখন তাদের একটা পিছু টান দেখি আমরা যে বলতে চাচ্ছে বলবে, কবিতা লিখতে পারে, কিন্তু গদ্য লেখার বেলায় কবিরা কেন পিছিয়ে? কবি তো আহ গদ্যও লিখবে, কেন লিখবে না? সব আচ্ছা, আচ্ছা। কবি গদ্য লিখেছে। হুম, আচ্ছা, আমি আমার কথাটা বলি, সেটা হচ্ছে যে আমি গদ্য লেখা ট্রাই করছিলাম ভাই, হ্যাঁ। হ্যাঁ। আমি গদ্য লেখা ট্রাই করছিলাম, ট্রাই করতে যে আমি দেখলাম যে আমি গদ্য লিখতে গেলেও কেন যেন ওটা কবিতার মতো হয়ে যেত। এটা তো মানে ভারতে ভারতে অতনুদাও এটা লিখেছে ওই সংখ্যায় যে আমি যখন গদ্য যাচ্ছি তখন এটা কবিতা হয়ে যাচ্ছে। হ্যাঁ? মানে হ্যাঁ, তো এটার গদ্য থাকতেছে না, মানে আমি গদ্য লিখতেছি কিন্তু, হ্যাঁ, আমি ধরেন হুম। গদ্য আকারে লিখতেছি, গদ্য থাকতেছে না। রাকিব ভাইও গদ্য লিখছে, সাম্য গদ্য লিখছে, না অনির্বাণ সাম্য দা লেখে, গদ্য গদ্য লিখছে, ভালোই লেখে। হ্যাঁ, রাকিব অর্কপু ভাইও লেখে গদ্য ভালোই। লিখছে, হাসনাত সোহেব ভালো গদ্য লিখেন, নির্ঝর নৈশব্দদা খুব ভালো গদ্য লিখেন। আহ নিজের মানে আমি বললাম অংশটা না তো যে অলরাউন্ডার ইমরান খান। হ্যাঁ, মানে উনি উনি তো আলাদা। উনি তো কবিতা, তারপরে মানে গদ্য, নির্ঝরদাকে আমি যেহেতু আর্টিস্ট সবই নির্ঝরদাকে হ্যাঁ। আমি যেহেতু কবি হিসেবে কাউন্ট করি, তো ওই জায়গা থেকে বলা যে নির্ঝরদা কবিতা লিখ মানে গদ্য লিখতেছে। তারপর আমাদের মওদুদ ভাই
মদুদ ভাই কবি গদ্য লিখতেছে, লিঙ্কন ভাই গদ্য লিখতেছে, মানে এরকম মানে কবিরা অনেকেই গদ্য লিখতেছে। কিন্তু ব্যাপারটা হয় কি জানেন যে আহ, প্রথমত আমরা যারা গদ্য লিখতেছি, যে আমি বললাম না যে আমার মনে হয় যে গদ্য লিখতাম, কিন্তু এটা তো কবিতার মতো হয়ে গেল, গদ্য থাকলো না, মানে এটা রিস্ক হুম। থেকে যায়। না, এত 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 ভয় করলে হবে না তো। আমার খারাপ হোক ভালো হোক, আমাকে ওটা ডেলিভারি দেওয়া দরকার। হ্যাঁ, অর্থাৎ আমি সন্তুষ্ট, কে সন্তুষ্ট হলো কি হলো না, এটা আমাদের কোনো ইয়ে করা দরকার নেই, তাই না? এটা তো হওয়া উচিত লেখকের। আমরা যারা লেখি হম বা হম। আপনি যারা লেখেন, আপনি কি ভাবেন যে আরেকজন পাঠক কি ভাবলো, এটা কি কখনো ভাবেন? ভাবার দরকার মনে না করেন? না আমি তো মনে করি না। না না, হুম, আমি মনে করি যেটা সেটা হচ্ছে যে আমি আমার কবিতাটা লিখবো, কারণ আমি তো আমার লাইফের আমার যে যাপিত জীবন, আমি হুম, তো আমার যাপিত জীবনটাই লিখবো। এবং এখানে আমি কিন্তু আমি না, এখানে আমি মানে হচ্ছে আমার চোখে দেখা যে যাপিত জীবন আমার চারপাশে, আমি নিজে যে জীবনটা যাপন করতেছি সেই জীবনটা, কিংবা আমি যখন মাহবুবময় বিষাদের একটা গদ্য পড়তেছি, আমি যখন জয় গোস্বামীর কোনো কবিতা পড়তেছি, আমি যখন রাকিবুল হায়দারের কোনো কবিতা পড়তেছি, কিংবা আমি যখন মজনুসার কোনো কবিতা পড়তেছি, কিংবা আমি যখন ধরেন মাসকাওয়াত ভাইয়ের কোনো রম্য পড়তেছি, হ্যাঁ, তো ওইখানে যে জীবনগুলো আমি দেখতেছি সেটাও কিন্তু আমারই জীবন। হ্যাঁ, সেটা কিন্তু অবশ্যই। আমারও জীবন। তো এইটা নিয়ে আমি লিখবো বা লিখি। তো ওই জায়গায় পাঠক অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জায়গা বহন করেন, কারণ পাঠক তো পড়বেন, পাঠক তার মূল্যায়নটা জানাবেন, কিন্তু শেষ পর্যন্ত লিখবো আমি। হুম। তো আমি তো আমার লাইফটাই লিখবো, তো ওই জায়গা থেকে যেটা বলা যে আহ, আমি যখন দেখি যে গদ্য লিখতে যায় আমারটা কবিতা হয়ে যেতেছে আমার নিজের কাছে, কারণ আমি না নিজের হোক, কাছে নিজে রিস্ক ফিল করি, তবুও থামবেন আমি না, নিজের কাছে থামবেন না। নিজে আমি রিস্ক ফিল যেটা করি। বলি, মানে এজ এ সম্পাদক হিসেবে আমার কিছু, মানে আমার কিছু বদ অভ্যাস তৈরি হয়ে গেছে। যেটা হলো, সে যে যেমন লেখুক, আমি কিন্তু বরাবর চাই লিখুক। হ্যাঁ, অন্তত লেখাটা যেন না থামে। অনেক কবি আছে বা অনেক লেখক আছে, লিখে তার পছন্দ হয় না, দোমরায় মোছরা কাগজ ফেলা দেয়। কিন্তু আমার কথা কি জানো, ওই ফেলে দেওয়ার জিনিসটাও কিন্তু একটা সলিড, দারুণ একটা আকর হতে পারে, হতে পারে না? উনি মনে করছে যে হুম এটা লেখা হচ্ছে না, কিন্তু এটা আসলে উচিত না। অর্থাৎ আপনি যা লিখছেন, আপনি পাঠান, পাঠক হিসাব করবে, কাল বিবেচনা করবে, কাল উত্তীর্ণ এটা হবে কি হবে না, এটা পরের হিসাব হবে। কিন্তু এখানে যাই হোক, আমরা আমরা লেখালেখি জারি থাকুক, এটা চাই। আপনিও চান যে লেখালেখি জারি থাকুক। তো এই কারণেই হুম। আমরা মোটামুটি চাই যে সবাই, সব লেখকগুলো আমরা একত্রিত হই, বা এরকম এরকম আজকে আপনাকে আনার উদ্দেশ্য হলো যে, এমনও কথা হয় যেহেতু আহ অংশমালির বিষয়, যেহেতু যে অংশমালিতে বাংলাদেশের লেখকদের লেখা কম। মানে আমরা যদি পার্সেন্টেজ করি, অনেকে বলে, আমি কিন্তু কখনোই এইটা কখনো আমি দেখি না। আমি বাঙালি দেখি, আমি নট বাংলাদেশ, ভারত, কানাডা এই সমস্ত আমি দেখি না, আমার এটা ইচ্ছাও নেই। কিন্তু সামহাও কেউ কেউ আমাকে বন্ধু বান্ধবদের মধ্যেই মেসেজ করে যে, ভাই আপনি অংশমালিতে এই 70% বা 65% ভারতের লেখক, আবার এত পার্সেন্ট বাংলাদেশে, আপনি বাংলাদেশের মানুষ, আপনার থেকে বাংলাদেশের লেখক কম কেন? তো বলেন তো, এটা কেমন একটা অড প্রশ্ন না? আমার কাছে খুব বিরক্তিকর প্রশ্ন এটা। কারণ হলো, আমি তো নিজেকে বাংলাদেশি হুম। ভারতীয় হিসেবেই করি না। আমি তো এই হিসাব করব না জন্যই কিন্তু অংশমালী শুরু থেকে বলাই হয়েছে যে আমরা কোনো জাতীয়তাবাদে বিশ্বাস করি না, বা বাংলা ভাষায় বিশ্বাস করি। সেখানে ভারত না বাংলাদেশ এটা ম্যাটার করে না। কিন্তু যাই হোক, এই ধরনের কথা ওঠে, হয়তো আপনার কানেও যেতে পারে। তো যাক, আমরা চাই দুই বাংলা, অর্থাৎ আমাদের ভারত, মানে ভারত ম্যাটার না, ম্যাটার হচ্ছে সারা বিশ্বের বাঙালি, সারা বিশ্বের বাঙালি, হ্যাঁ, বাঙালি লেখকরা একত্রিত থাকুক। এবং কবিতার সাথে গদ্যকারদের যে সাংঘর্ষিক একটা অবস্থা আছে, কবিদেরকে কিন্তু গদ্যকাররা ভয় পায়। হ্যাঁ, আমি একদম অনেস্টলি বলি, আমি অনেক গদ্যকারের সাথে কথা বলেছি। তো কবিদেরকে ভয় পায়। হ্যাঁ, কিছু বলে বলে, "ও, উনি তো কবি।" হ্যাঁ ভাই, ওনারা ভাবের মানুষ। হ্যাঁ, ওনাদের সাথে কথা বলতে ভয় করে, এই কথাটা বলে। তো এটা কিন্তু একটা মানে ওদের ভিতরে একটা আতঙ্ক বিদ্যমান আছে। হুম? যেমন আচ্ছা, আমি গতকাল একটু বেনজির হালকা খান। হালকা 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 একটু হুম, অপোজ করি, সেটা হচ্ছে যে আমরা যে মানে আমরা যারা আড্ডা মারি, আড্ডা মারতে গেলে দেখা যায় যে আমাদের আড্ডায় চারজন গদ্যকার, মানে হিসেব করলে চারজন গদ্যকার, আহ 4জন বা 5জন কবি। হুম। এই যে রেশিওটা দেখে, ফিফটি হুম, ফিফটি কিন্তু। হুম, রিশাদ ভাই, মাহবুব ময়ূর রিশাদ, রিশাদ ভাই আমার সাথে বা রাকিব ভাইয়ের সাথে আমরা যারা আড্ডা মারি একসাথে, আমরা খুব ফ্র্যাঙ্কলি আড্ডা মারি। হ্যাঁ, আমি কখনো রিশাদ ভাই কিংবা এনামুল রেজা, মানে রেজা ভাই বা হামিম ভাই, মানে এদের মুখ দিয়ে আজ পর্যন্ত শুনি নাই যে ধরেন
কবির মানে যারা লেখালেখি করে সবই তো ভাবের মানুষ। হ্যাঁ মানে আরে আমার কাছে মনে হয় যে যারা ভাবের মানুষ মানে হচ্ছে মেথর মেথর নিম্ন শ্রেণীর শ্রমিক। যারা লেখালেখি করে তারা মেথর নিম্ন শ্রেণীর শ্রমিক, সমাজের সকল পঙ্কিলতা নিজের বুকে নিয়ে নিজের দুই হাত দিয়ে সব সরায় পরিষ্কার করে। আমি এইভাবে সিম্পলি ভাবে, ওই যে আপনি বললেন না যে মানে গদ্যকার আর কবিদের সম্পর্কটা সাংঘর্ষিক, আমার মনে হয় আহ, আমার পার্সপেক্টিভ, আমার যে জীবন, এখানে গদ্যকারের সাথে আমাদের সম্পর্কটা তীব্র ভালোবাসা। মানে আমি না যতগুলো এটা গদ্যকারের শোনেন, চিনি। এটা আমরা এজ এ লেখক হিসেবে আমরা মনে করি এটা, কিন্তু আপনি আলোচনার প্রথমেই কিন্তু বলেছেন লেখালেখি এটা হলো একটা ব্যবসা বা বাজার। আপনার মনে আছে যে আপনি কিন্তু বলেছেন হম যে হম লেখালেখি এটা একটা বাজার। তো আমরা যদি মার্কেটিং বা বাজারেই যদি আসি, আমরা ফিরে আসি, দেন আমরা রিয়েল লাইফে আমরা ঘুরে আসি। এখন দেখি যে আমি যখন কবিতা লিখছি বা আপনি লিখছেন কবিতা, বা এখন খুব কম সংখ্যক কবিতা, অনেকেই কবিতা চর্চা করছেন। কবিতা কেমন হচ্ছে, ভালো না মন্দ, সেটা হিসাব করে, এটা পাঠক করবে। এটা কেউ, এটার কোনো ইনস্টিটিউশন নেই যে মানে তার কবিতা ভালো তার কবিতা খারাপ, এটা ইনস্টিটিউশন নেই, এটা করার অধিকারও আমাদের নাই, কারোই নেই, এটা করা ঠিক না। কিন্তু যেটা হচ্ছে, যখন আপনি বইটা প্রকাশে যাচ্ছে, আপনি কি ফ্রিজ হয়ে গেলেন? আহ শোয়েব ভাই, আপনার মনে হলো ভিডিওটা ফ্রিজ হয়ে যাচ্ছিল। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি একজন কবিতা এক্স ওয়াই জেড এ এই বি যে আবার সি, ফিরে আসছি। হ্যাঁ, আপনি যে কি ফিরে ধরে নেই। আসছেন? হ্যাঁ, আমি তো আছি এখানে, আমার সমস্যা নেই। তো আমি বলছি যে এক্স ওয়াই জেড, মনে করি এক্স একটা কবিতার বই লিখেছে, ওয়াইও একটা লিখেছে, দুটো কবিতার বই, জেড একটা গদ্যের বই লিখেছে বা গল্পের বই লিখেছে। এখন আপনি তিনজনকে একটা প্রকাশনার কাছে পাঠান, প্রকাশক প্রথমেই যেটা করবে, আচ্ছা ভিডিওতে সমস্যা হচ্ছে। হ্যাঁ আহ, ফিরে আসছি। এখন ঠিক আছে মনে হচ্ছে, নড়ায় না, ক্যামেরাটা ফিক্স রাখলে প্রবলেম হবে না। তো আমি যেটা বলছিলাম, এক্স ওয়াই জেড, এক্স এবং ওয়াই দুইজন কবিতা লিখেছে, জেড হম কি হম করেছে, জেড হলো একটা গল্পের বই লিখেছে, অর্থাৎ গদ্য লিখেছে। তিনজনকে হম প্রকাশনার কাছে পাঠানো হলো যে এই বইটা বের করো, তিনজনের। প্রকাশক প্রথমে কি করবে, জেড কে নিবে, এক্স এবং ওয়াই কে বলবে তুমি সাইডে থাকো বাবা, হুম? তোমার কবিতার বই, হ্যাঁ কবিতার বই চলে না ভাই, হ্যাঁ কবিতার বই ভাই আমি বের করতে পারবো না। তো কবিরও নাছর বান্দা, তার তো বই বের করতেই হবে, না হলে তো তার কষ্ট হচ্ছে। তখন প্রকাশক কি বলে, ভাই কবিতার বই করবেন, ওইটার খরচটা আপনাকে দিতে হবে। এটা রিয়ালিটি, এটা হচ্ছে হম হম খুব হম কম সংখ্যক কবির ক্ষেত্রে প্রকাশক টাকা দিয়ে বা কবিকে রয়্যালটি দিচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কবিরা নিজের খরচে, এমন এমন কবি আছে এই বাংলায়, বড় বড় কবি যাদের জীবনের প্রথম দ্বিতীয় তৃতীয় কয়েকটা বই অন্তত নিজের পয়সায় করতে হয়েছে। হ্যাঁ, আমি তো সবার সাথে কথা বলছি। এখন হয়তো অনেক যারা একটু এস্টাবলিশ হওয়ার পরে তাদের কবিতা প্রকাশক নিজেরা নিচ্ছে, কিন্তু প্রথম কবিতা বা এরকম অনেক সংখ্যকই এরকম হয়। হয়তো আমরা অনেকে বলতে চান না, হয়তো বলতে চান যে এটা প্রকাশকই করেছে, কিন্তু বাস্তবতা এটাই। কিন্তু গল্পের ক্ষেত্রে এই যে প্রায়োরিটি আপনি যেটা বললেন, বাজার, মার্কেটিং, তো এটা তো একটা বাজার, তো সাংঘর্ষিক কি এখানে হচ্ছে না? এখানে তো অবশ্যই সাংঘর্ষিক হচ্ছে, অর্থাৎ কবিতার সাথে গদ্যের একটা সংঘর্ষ বিদ্যমান রেখেছে এই বাজার। এটা কি অস্বীকার করা সম্ভব? হম। আহ অস্বীকার করা সম্ভব না, আবার পুরোটা স্বীকার করাও সম্ভব না, বিকজ অফ কবিতা যে জায়গাটা, সেটা আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। 2016 বইমেলায়, 2016 বইমেলায় আমার যতটুকু মনে পড়ে, আমার যদি স্মৃতি বিভ্রম না ঘটে, 2016 বইমেলায় গদ্যের থেকে অনুবাদের পরপর বইমেলায় সবচেয়ে বেশি বিক্রি হওয়া, যেহেতু বাজার বললেন আমি আইটেম হিসেব করি, পণ্যের আইটেম, হুম। পণ্য লিখে আমরা আইটেম লিখি না, ওরকম আইটেম লিখলে প্রথম অবস্থানে ছিল অনুবাদ, দ্বিতীয় অবস্থানে কবিতা। না না, 16 থেকে এই বছরও কিন্তু তাই। আপনি ডিপ্লোম্যাটিক উত্তর দিচ্ছেন, আমি কিন্তু বলছি দেখেন, এই বছরে কিন্তু বিক্রির তালিকায় ভূতের গল্প ছিল, তারপরেই কবিতা ছিল এই বছর, মানে আমার কাছে যে আমি ডাটাবেজ আছে। আমি তো আমি কিন্তু আমি আমি বলছি কি, আমি আমি এই বইগুলো বিক্রি হওয়াটা ম্যাটার না, আমি বলছি এখানে কবিদের নিজস্ব প্রচেষ্টায় বিক্রি হয়েছে। হ্যাঁ অর্থাৎ
না প্রত্যেকটা না কবিরই আমি একটা আপনার একটা হ্যাঁ আমি আমি আপনার কথাটা বুঝতে পারছি। সেটা হচ্ছে যে যেহেতু ইটস এ টোটাল মার্কেটিং, হুম টোটাল মার্কেটিং একটা বাজার। তো বাজারের ক্ষেত্রে প্রকাশক বলেন, প্রকাশক চাবে যে নিজের লগ্নিকৃত টাকাটা মুনাফা আকারে না হোক, অ্যাটলিস্ট যাতে ফেরত আসে। সেহেতু তার হুম ফার্স্ট প্রায়োরিটি গদ্যকার। হুম। হুম সেকেন্ড ইয়া বা থার্ড প্রায়োরিটিতেও কবি থাকে না। হ্যাঁ। কবি হয়তোবা যিনি মানে যিনি নতুন লিখতেছেন বা প্রথম বই বের করবেন, তার ক্ষেত্রে হয়তো বিড়ম্বনাটা এরকম হয় যে তাকে নিজের টাকা দিয়ে, হুম, তাকে নিজের টাকা দিয়ে উল্টা আবার নিজে টাকা দেওয়ার পরেও নিজের বই 150 কপি নিজের কিনে নিয়ে তারপরে হুম বই বের করতে হয়, এরকম কি পাওয়া যায়। হ্যাঁ, হুম পাওয়া যায়। তো ওই থ্রুতে আমি শুধু বলতে চাই একটাই যে আহ, এই যে সংঘর্ষের জায়গাটা, এটা বাংলা সাহিত্য বা পৃথিবীর হুম সাহিত্যের আহ, কবিদের অবস্থানটা মানে বেচা কেনার হাট বাজারে কবিরা সবসময় অবহেলা। হ্যাঁ। না আহ, পৃথিবীর সব দেশে কারণ না শোয়েব ভাই আমি একটু বলে নিই অফোর্স করি এখানে পৃথিবীর সব আচ্ছা দেশে না মানে আপনার ইউরোপিয়ান লিটারেচারে আসেন যদি এখানে কবিদের ব্যাপক কদর আছে এবং কবিদেরকে এরা প্রকাশকরা যথেষ্ট সমাদর করে এবং খুবই মূল্যবান তারা হ্যাঁ এখানে আমাদের বাংলাদেশের মতো বা বাংলা ভাষার মানে ভারত বা বাংলাদেশে বলি এদের কবিদের যেই বিড়ম্বনাটা হয় প্রকাশের ক্ষেত্রে প্রকাশকের কাছে গিয়ে ধর্ণা দেয়া কিন্তু যে এখন ধর্ণা দিতে হয় না এখন অল্প টাকা হলে নিজেরাই খরচ করে বইটা সে করতে পারছে হচ্ছে কিন্তু আমি বলছি আমি টাকা খরচ করব না আমি প্রকাশককে দিব এবং রয়্যালটি নিব অর্থাৎ আমি পাণ্ডুলিপি দিব এবং টাকাও নিব তাই না আমার লেখার শ্রমের তো মূল্য আছে আমি যেই শ্রমটা আপনি চাকরি করছেন এই ঘন্টা হিসেবে একটা কবিতা লেখা তো মুখের কথা না চাইলেই তো কবিতা লেখা যাচ্ছে না কারণ আমি এখানে দাউদ হায়দারের পাশেই থাকি উনি গদ্য লিখছেন প্রচুর লিখছেন পত্রিকায় কলাম লিখছেন এই পত্রিকা সে পত্রিকা কিন্তু উনি কিন্তু হয়তো 4 মাসে দুটো একটা কবিতা লেখে এবং ওনাকে আমি জিজ্ঞেস করি দাউদ ভাই আপনি কবিতা কম লিখছেন কেন কবিতা তো বেরোচ্ছে না দেখেন ওটা তো হচ্ছে না না হলে আমি কি করে লিখি তো গদ্য কিন্তু পাচ্ছে যে একটা সাবজেক্টের উপর টপিক বানাচ্ছে না এখান থেকে সেখান থেকে উইকি টুইকি করে গুগল টুগল ঘেটে বাস একটা গদ্য লেখা হচ্ছে প্রবন্ধ লেখা যাচ্ছে গদ্য বলতে গল্প না তো গল্প তো আচ্ছা আরেক জুবাইন বিষয় দা, হ্যাঁ এক মিনিট আমি একটু একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে আমার এখানে কারেন্ট চলে গেছে, আর আমার হুম মোবাইলের চার্জ 9%-এ নাইমা চলে আসছে। হ্যাঁ, এই যে 8-এ আচ্ছা চলে আমরা আসছে। আমরা অনুষ্ঠানও শেষ করব হ্যাঁ আপনার যে বক্তব্যটা, আমি আপনার বক্তব্যটা যে ইউরোপিয়ান মার্কেট, তো আমি এক কথা বাংলাদেশ মার্কেট দিয়ে একটা ছোট উদাহরণ দিয়ে বলে দিই। সেটা হচ্ছে যে আহ, কবিরা এইবার হয়তো বা একটু চেঞ্জ আসা শুরু হয়েছে। হুম। হুম কবিরাও এবার অনেকেই প্রথম বইয়ে রয়্যালিটি পাচ্ছে। আমি স্পেসিফিক্যালি বিদ্যানন্দ প্রকাশনীর কথা দিয়ে বলি। বিদ্যানন্দ প্রকাশনী এখন পর্যন্ত 3টা বই মেলায় যতগুলো বই বের করছে, প্রত্যেককে এবার করোনার সময় তারা চেকে পাঠায় দিছে ইয়ের টাকা। চন্দ্রবিন্দু প্রকাশনী তারাও তাদের যে রাইটাররা ছিল, কবিরা ছিল, তাদেরকে রয়্যালিটির টাকা পাঠায় দিচ্ছে। না আমি ইভেন এটা কিছু শুনেছি কিছু জায়গায়, কয়েকজন করছে অনির্বাণের বই বেরিয়েছে বিদ্যানন্দ থেকে হ্যাঁ সেটা আমি হ্যাঁ, শুনেছি মানে অনির্বাণ হ্যাঁ বিদ্যানন্দ চন্দ্রবিন্দু নতুন প্রকাশনী হিসেবে যেহেতু শুরু করছে, হ্যাঁ, সেহেতু আমার মনে হয় যে এই চর্চাটা শুরু হয়ে গেছে, না এটা এটা থাকবে। হওয়া দরকার এটা উচিত এটা হুম অন্তত আমি যদি আমার সামর্থ্য থাকতো আমি আমি সবাইকে রয়্যালটি দিতাম যেমন আমরা এখন দিতে পারছি না মানে এই কারণে তো সামর্থ্যের বিষয় আছে যে আমাদের ফান্ডিং আছে তা আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা স্পেসিফিক একটা কয়েকজন মিলে কথা বলা যায় অর্থাৎ গরুকার কবি হুম, মানে একটা সমস্যা কিন্তু রয়ে গেছে আমাদের আমি বলছি না দ্বন্দ্বের কথা আমি বলছি বাজারে মানে কালকে গতকালের লাইভটা যদি দেখেন মানে দার্শনিক বেনজির খান উনি কিন্তু একটা কথা বলেছে ওনার বিষয়ে যে আমি কিন্তু সব পারি লিখতে আমি কবিতা পারি না কবিতা অনেক হাই থটের ব্যাপার অনেক কঠিন ব্যাপার ওর বাবা উনি কিন্তু নিজে বলছে দেখেন ওনার মতো মানুষ যখন বলছে যে কবিতা একটা বিশাল ব্যাপার তখন কিন্তু বোঝাই যায় যে না কবিদের একটু ইয়ে করা দরকার আর আপনি খেয়াল করে দেখবেন যে অংশমালীর আমরা যে প্রোগ্রাম গুলো করি আমরা কিন্তু বেশিরভাগ কবি এবং কবিতা এদেরকে আমরা প্রমোট করার বেশি চেষ্টা করে গিয়েছি বা যাচ্ছি হুম? যাই হোক শোয়েব ভাই আপনার আবার মনে হয় ফ্রিজ হয়ে গেলেন শুনতে পাচ্ছেন হ্যালো আচ্ছা যাই হোক আমরা আহ, মনে হয় নেট প্রবলেম ফ্রিজ হয়ে গেছে আমরা অনুষ্ঠানের একদম অনেক আলাপ করে ফেলেছি আজকে 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে যেখানে আমাদের প্ল্যান ছিল যে আমরা 40 থেকে 45 মিনিট আমরা এই আলোচনাটা চালিয়ে নিব কিন্তু আজকে আমাদের অনেকক্ষণ আলোচনা হয়েছে আর দুঃখজনক ব্যাপার হলো যে ওনার নেট এবং
ইলেকট্রিসিটির কারণে উনি এখন ইন্টারনেটের বাইরে চলে গেছে। দেখো আমরা আজকে আলোচনা শুনলাম কবি শোয়েব মাহমুদের সঙ্গে। প্রথম দিকে আমরা বলেছিলাম একটু ফান করি যে উনি গুন্ডা কবি বা আ সন্ত্রাসী কবি বা যেই হোক, এগুলো আসলে আমাদের একটা মেটাফর হিসেবে আমাদের ইউজ করা হয়েছে। তো আমরা আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমরা আগামীতে আবার অন্য আরো কাউকে নিয়ে আমরা শিল্প সন্ধি অনুষ্ঠানে আসবো। অনুষ্ঠান দেখার জন্যে বা আলোচনা শোনার জন্যে সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।